হ্যালো ডিয়ার ফ্রেন্ডস, আশা করি তোমরা প্রত্যেকেই ভালো আছো এবং সুস্থ আছো। প্রত্যেকে আপকামিং যে পরীক্ষাগুলো রয়েছে তার জন্য প্রত্যেকেই খুব ভালোভাবে প্রিপারেশান নিচ্ছ। আমি আজ থেকে 50 ডে 50 ম্যারাথন হিসেবে জিকে জিএস পোর্শনটা শুরু করছি। জিকে জিএস পোর্শনটাকে আমি দুটো ভাগে ভাগ করেছি। একটাতে জিকে জিএস আর্টস থাকবে, যেখানে জিওগ্রাফি, হিস্ট্রি, পলিটি অ্যান্ড ইকোনমি। আর একটা পাঠ করেছি 30 ডে 30 ম্যারাথন, যেখানে জিকে জিএস এর সায়েন্স পোর্শনটা থাকবে, অর্থাৎ বায়োলজি থাকবে, কেমিস্ট্রি থাকবে আর ফিজিক্স থাকবে। এই দুটোকে আলাদা আলাদা পার্টে ভাগ করেছি। এবং এই যে ভিডিওগুলো বেসিক্যালি যারা ওয়েস্ট বেঙ্গল পুলিশের জন্য প্রিপারেশন নিচ্ছ, এসআই এবং কনস্টেবল, তার সঙ্গে সঙ্গে যারা গ্রুপ সিডির জন্য প্রিপারেশন নিচ্ছ তাদের ক্ষেত্রেও কিন্তু যথেষ্ট হেল্পফুল হবে। এরপরে যদি আপার প্রাইমারি এক্সামের কোনো নোটিফিকেশন দেয়, সেখানেও জিকে জিএস পোর্শন যেটা রয়েছে, অর্থাৎ আর্টসের ক্ষেত্রে যে 60 নাম্বার থাকে হিস্ট্রি জিওগ্রাফির ওপরে, তোমরা কিন্তু এই ক্লাসগুলো করলে কিন্তু সেখান থেকে সেই পরীক্ষার জন্যও কিন্তু হেল্প এখান থেকে পাবে। আবার যারা সায়েন্স ব্যাকগ্রাউন্ড থেকে, তাদের ক্ষেত্রে ওই 30 ডে 30 ম্যারাথন কিন্তু হেল্পফুল হবে। তো চলো আমরা আজ থেকে শুরু করছি, একদম ডে ওয়াইজ। প্রতিদিন তোমরা সকাল 8টাতে এই ক্লাসটা পাবে তোমরা প্রতিদিন। আমার একটু সেট আপের সমস্যার জন্য লাইভ ক্লাস করা সম্ভব হচ্ছে না, তাই রেকর্ডেড ভিডিওগুলো আমি 8টার সময় করে তোমরা দেখতে পাবে, আমি আপলোড করে দেবো। এবং 50 দিনে 50টা পুরো প্লে লিস্ট থাকবে, সেখানে তোমরা এই ভিডিওগুলোকে খুঁজে পাবে। তো চলো আজ থেকে আমরা সেটাই শুরু করছি। সবাইকে ক্লাস শুরুর আগে একটা কথাই বলবো, যারা যারা সিরিয়াসলি প্রিপারেশান নিচ্ছ পরীক্ষার জন্য, যে জানো তারা মোটামুটি পাস করতে হবে, চাকরিটা পেতে হবে, তাদের জন্য তো এই ক্লাসগুলো খুব সিরিয়াসভাবে তাদেরকে দেখতেই হবে। তার সঙ্গে সঙ্গে যারা এখনো ভাবছো যে পড়বো কি পড়বো না, কোথা থেকে প্রশ্ন আসবে, কিভাবে পরীক্ষায় বসবো বা প্রিপারেশানটা শুরু করব, তাদেরকে বলছি বেশি ভাবার সময় কিন্তু আর নেই। যা ভাবনার পড়তে পড়তে প্রিপারেশন নিতে নিতে ভাববে, স্ট্র্যাটেজিক্যালি তোমাদেরকে আলাদা করে কিছু ভাবতে হবে না। তোমরা এই ক্লাসগুলোকে কেবলমাত্র ফলো করো, দেখবে তাতেই তোমাদের প্রিপারেশন কমপ্লিট হবে। আফটার 50 ডেজ আমি কিন্তু যে 50 দিন 50 ম্যারাথন বলছি, এটা তো জিকে জিএস আর্টস পার্টের জন্য। এর সঙ্গে সঙ্গে প্রতিদিন জিকে জিএস এর সায়েন্স পার্ট সেটাও কিন্তু আপলোড হবে প্যারালালি। এটা যদি 8টাতে আপলোড হয়, সেটা হবে 10টা থেকে 10:30টার মধ্যে। অতএব পুরো প্রিপারেশনটা কমপ্লিট হয়ে যাচ্ছে। তারপরে স্ট্যাটিক জিকে 20 থেকে 22টা ক্লাস আছে স্ট্যাটিক জিকে, এর মধ্যেই কিন্তু সেটাও প্যারালালি চলবে। আর প্রত্যেক সপ্তাহে কারেন্ট অ্যাফেয়ার্স, সেটাও আমরা ডিসকাস করব। তার সাথে সাথে পরীক্ষার আগে, পরীক্ষার 5 দিন বা 10 দিন আগে আমরা একটা ম্যারাথন কারেন্ট অ্যাফেয়ার্সের ক্লাস করব, যেখানে তোমরা একদম জানুয়ারি থেকে শুরু করে অক্টোবর পর্যন্ত সব ধরনের কারেন্ট অ্যাফেয়ার্স পাবে। অ্যাকচুয়ালি অক্টোবর পড়ার দরকার হবে না, তার কারণ অক্টোবরে তখন কোশ্চেন অলরেডি তৈরি হয়ে যাবে। আমরা দেখব সেপ্টেম্বর পর্যন্ত কারেন্ট অ্যাফেয়ার্স। ওকে, চলো তাহলে সবাইকে বলবো মন দিয়ে ক্লাস করো। যারা যারা ফর্ম ফিল আপ করেছো, পরীক্ষা তো দিতে হবে, যেহেতু পরীক্ষা দিতে হবে তাই পড়াশোনাটাকেও একটু ঠিকভাবে করবে, কেমন? আর যদি তোমাদের ভিডিওগুলো উপকারে লাগে, মনে হয় যদি তোমাদের যে না ভিডিওগুলো সত্যিই ভ্যালুয়েবল, তাহলে অবশ্যই তোমরা লাইক কমেন্ট করবে। এছাড়া যদি কোনো এনকোয়ারি থাকে, কোনো সাবজেক্ট রিলেটেড কোনো প্রশ্ন থাকে, এছাড়া পরীক্ষা রিলেটেড যদি কোনো প্রশ্ন থাকে, তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে, কেমন? আর বন্ধুরা যারা প্রিপারেশান নিচ্ছে তাদেরকে এই ভিডিওটা শেয়ার করে দেবে। তারাও তাদের প্রিপারেশানের ক্ষেত্রে এই ভিডিওগুলো যদি তাদের কাজে লাগে, আমি খুব খুশি হব। ওকে, তাহলে আজকে আমরা কিন্তু শুরু করছি জিওগ্রাফি দিয়ে। ডে 1, লোকেশন অফ ইন্ডিয়া অ্যান্ড নেবারিং কান্ট্রি, ভারতবর্ষের অবস্থান কোথায় এবং ভারতবর্ষের প্রতিবেশী রাষ্ট্রসমূহ সম্পর্কে আমাদেরকে কিন্তু জানতে হবে। তো দেখো, ভারতের পরিচিতি হিসেবে আমরা সবার আগে ভারতের ম্যাপটা সম্পর্কে জানব। আমরা জানি ভারতবর্ষ এশিয়া মহাদেশের অন্তর্গত। আবার এশিয়া মহাদেশের অন্তর্গত ভারতবর্ষ উত্তর থেকে দক্ষিণে কতটা বিস্তৃত
বা পূর্ব থেকে পশ্চিমে কতটা বিস্তৃত, বা কোনো মানচিত্রে যদি বিশ্বের কোনো মানচিত্র আমার সামনে দিয়ে দেওয়া হয়, আমি সেখানে ভারতবর্ষকে কি করে খুঁজে পাবো, সেটাও তো আমাদের খানিকটা থিওরিটিক্যাল কনসেপ্ট থাকতে হবে, তাই না? তো ভারতবর্ষকে খুঁজে পেতে গেলে আমাদেরকে বেসিক কয়েকটা জিনিস কিন্তু মাথায় রাখতে হবে। কি না, কি বেসিসে ভারতবর্ষকে ভাগ করা হয়েছে, বা মানচিত্রকে কি বেসিসে ভাগ করা হয়েছে, যার উপর ডিপেন্ড করে আমরা ভারতবর্ষকে বা যে কোনো দেশকে অতি সহজে খুঁজে বের করতে পারি। সেই ভাগের ক্ষেত্রে যদি আমরা দেখি, তোমরা প্রত্যেকেই গ্লোব দেখেছ, 9-10-এ গ্লোব দেখেছ, যখন পড়তে স্কুলে গ্লোব নিয়ে এসে স্যার বা ম্যাম বোঝাতেন ভারতবর্ষ কোথায় হয়েছে, বিশ্বটা কেমন, বা পৃথিবীটা দেখতে কেমন, এরকম বোঝাতেন। এখানেও আমরা যদি পৃথিবীর আকৃতির কথা ভাবি, সেখানে কিন্তু দেখব পৃথিবীর উপর আর নিচের দিকটা একটু চ্যাপ্টা, কমলা লেবুর মতো। অ্যাকচুয়ালি আমরা পৃথিবীটাকে জিওয়েড শেপ বলি, যার উপরটা কিছুটা চাপা, নিচেরটা কিছুটা চাপা। তারও কারণ আছে, কারণ পৃথিবী সর্বদা নিজের অক্ষের চারিদিকে ঘুরছে, যেটাকে আমরা আহ্নিক গতি বলছি। তার সঙ্গে সঙ্গে সূর্যের চারিদিকে ঘুরছে, যেটাকে বার্ষিক গতি বলছি। সেই জন্য এই যে ঘোরার কারণে, কারণ আমরা জানি যদি আমরা হাতে একটা লাড্ডুকে বেঁধে ঘোরাতে থাকি, কোন একটা ঢিলকে সুতোয় বেঁধে যদি ঘোরাতে থাকি, আমরা ওই ঢিলটার জন্য আমাদের হাতে একটা বল অনুভব করি, যেটা মনে হয় যেন বাইরের দিকে ছিঁড়ে বেরিয়ে যেতে পারে, তাই না? তো সেক্ষেত্রে আমাদেরকে মনে রাখতে হবে, পৃথিবী যেহেতু ঘুরছে, পৃথিবীর এই পেটের কাছের অংশটা, অর্থাৎ এই জায়গার অংশটা বাইরে বেরিয়ে যাওয়ার চেষ্টা করছে ছিটকে, যেহেতু ঘুরছে ওটা নিজের অক্ষের চারিদিকে, সেই জন্য পেটের কাছটা স্ফীত হয়ে যাচ্ছে, আর উপর আর নিচেও ঘুরার কারণে একটু চ্যাপটা হয়ে যাচ্ছে। বোঝা গেল বিষয়টা? যাই হোক, এখান থেকে প্রশ্ন আসবে না। প্রশ্ন কি আসবে? প্রশ্ন হচ্ছে এই পৃথিবীটাকে কয়েকটা জোনে ভাগ করা হয়েছে। কিরকম ভাবে? না, কিছু কাল্পনিক রেখাই পৃথিবীর উপর দিয়ে কল্পনা করা হয়েছে। অর্থাৎ গ্লোবটাকে যখন আমরা দেখব, সেখানে দেখব একটা উপর থেকে নিচে, আর বাম দিক থেকে ডান দিক, বা ডান দিক থেকে বাম দিক, এরকম কয়েকটা কাল্পনিক রেখা কল্পনা করা হয়েছে। সেই রেখার রেসপেক্টে আমরা কোনো দেশ গ্লোবের কোন জায়গায় আছে, মানচিত্রের কোন জায়গায় আছে, সেটা কিন্তু আমরা নির্দিষ্ট করতে পারি, বা সুন্দরভাবে বলতে পারি, বা বুঝতে পারি। তো সেরকমই পৃথিবীকে দুটো রেখাতে ভাগ করা হয়েছে। আমি যদি দুটো গ্লোব পাশাপাশি আঁকি, তাহলে তোমাদের বুঝতে বোধ হয় আর একটু সুবিধা হবে। এই হচ্ছে দুটো গ্লোব। এই দুটো গ্লোবের প্রথমটাকে আমি ভাগ করলাম এইরকম একটা আনুভূমিক রেখা দিয়ে। ওকে, এইরকম একটা আনুভূমিক রেখা দিয়ে আমি ভাগ করলাম, যেই রেখাটা এই পৃথিবীটাকে দুটো সমান ভাগে ভাগ করেছে। তোমরা পৃথিবীর কথা ছেড়ে দাও, ভাবো এটা একটা গোলক। গোলকটাকে আমি দুটো আধা আধি খণ্ডে ভাগ করলাম। কেমন? দুটো আধা আধি খণ্ডে যে রেখাটা ভাগ করছে, সেটাকে আমি ধরে নিচ্ছি এর মান 0 ডিগ্রি। তোমরা বলবে স্যার এটা তো একটা সরল রেখা, আপনি ডিগ্রিটা পেলেন কোত্থেকে? বেসিক্যালি আমরা এই যে পৃথিবীটা, যেটাকে আমরা বৃত্তের মতো দেখছি, সেটা কিন্তু বৃত্ত নয়। একটা আমরা আপেলকে যদি কেটে দেখি, তার যে স্ফেরিক্যাল অংশটা, সেটা পুরু হয়, যেটাকে আমরা গোলক বলি। সেই গোলকটাকে যদি কেটে দিই, দুটো অর্ধবৃত্ত তৈরি হয়, তার মাঝখানটা সমতল টাইপের। সেখান থেকে ধরো তারই অংশ আমি একটা কেটে নিয়েছি, এখান থেকে ধরো এইরকম একটা জায়গা, এর ডিগ্রি কত, আমি যে কোনো একটা ডিগ্রি ধরতে পারি। এইরকম, এটা ধরো সেন্টার, তাহলে এখান থেকে এই একটা ডিগ্রি, তাহলে এটা আমি ধরে নিতে পারি 10 ডিগ্রি, হ্যাঁ কিনা? এটাকে আমি ধরে নিতে পারি ধরো 45 ডিগ্রি। এরকম করে এই অংশ পর্যন্ত যদি যখন আসবো, তখন এটাকে আমরা কি বলবো? 90 ডিগ্রি। তাহলে যখন এখান থেকে এই অংশটা, তাহলে এটা 0 ডিগ্রি, হ্যাঁ কিনা? বুঝতে পারছো কি সবাই? একটু ধৈর্য ধরে মন দিয়ে শোনো, এই জায়গাটা বুঝতে পারলে তোমাদের জিওগ্রাফি ক্লিয়ার হয়ে যাবে, পুরোটাই ক্লিয়ার হয়ে যাবে, কারণ সবটাই এই ম্যাপ বেসড। কেমন? তাহলে দেখো এই যে অংশটা, তাহলে এগুলো 0 ডিগ্রি, 10 ডিগ্রি, 45 ডিগ্রি, এরকম করে 1 ডিগ্রি, 2 ডিগ্রি, এরকম করেও আমরা ভাগ করতে পারি। ঠিক এ পাশেও একই জিনিস। তাহলে এইটা যদি ঘুরে 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 ধরো এইরকম একটা জায়গা থেকে
ঘুরে 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 যদি ঘড়ির কাঁটার মতো করে এই দিকে আসে, তাহলে কত ডিগ্রি হবে? 180 ডিগ্রি হবে। ওকে, তো দেখো তাহলে এই জায়গাটা 0 ডিগ্রি, তাহলে এই 0 ডিগ্রি এই দিক থেকে একদম কেন্দ্র বরাবর যখন আমরা অন্যদিকে যাচ্ছি, অর্থাৎ 0 ডিগ্রি, তখন এই রেখাটাকে আমরা বলছি ইকুয়েটর, বা আমরা বলি নিরক্ষরেখা বলি। কি বলি? ইকুয়েটর। আমরা কি বলি? ইকুয়েটর বলি। এর বাংলা অর্থটা হচ্ছে, বাংলা মানে সেটা হচ্ছে নিরক্ষরেখা। কি বলবো আমরা? নিরক্ষরেখা। ঠিক আছে, নিরক্ষরেখা বলছি। এর উপরে আস্তে আস্তে করে চলে যাচ্ছি। তাহলে এখন এদিক থেকে যদি রেখা দিই, তাহলে আমি ধরে নিলাম এদিকে এই অংশটা হচ্ছে 10 ডিগ্রি। তাহলে এই 10 ডিগ্রি আর এই জায়গাটা যদি আমরা মেলাই, তাহলে এই রেখাটা কত ডিগ্রি হবে? 10 ডিগ্রি। আবার যদি 45 ডিগ্রির এই অংশটা মেলাই, তাহলে এটা কত হবে? 45 ডিগ্রি রেখা। এই যে নিরক্ষরেখা থেকে উপরের যে অংশগুলো উঠে যাচ্ছে, এগুলোকে আমরা বলি অক্ষাংশ বা ল্যাটিটিউড। আমরা কি বলবো? অক্ষাংশ বা ল্যাটিটিউড। তাহলে এটা সব থেকে বড় ল্যাটিটিউড, স্পেশাল, যেটা পৃথিবীটাকে দুভাগে ভাগ করছে। সেই জন্য স্পেশাল ল্যাটিটিউডটাকে আমরা কি বলছি? ইকুয়েটর বা নিরক্ষরেখা। এর উপরের অংশগুলোকে আমরা বলবো 1 ডিগ্রি অক্ষরেখা, 2 ডিগ্রি অক্ষরেখা, 3 ডিগ্রি অক্ষরেখা। এরকম করে যদি আমরা যেতে চাই উপর দিকে, তাহলে দেখবো আরো দুটো গুরুত্বপূর্ণ রেখার কথা আমরা পড়বো। তোমরা পড়েছো, তোমরা নাম শুনেছো। একটাকে বলা হয় নিরক্ষরেখা, এটা যেটা ভাগ করেছে। গুরুত্বপূর্ণ এর উপরে যেটা আছে সেটাকে আমরা বলি কর্কট ক্রান্তি রেখা, যেটা ইংরেজিতে বলা হয় ট্রপিক অফ ক্যান্সার। কি বলবো আমরা? ট্রপিক অফ ক্যান্সার। বাংলাতে বলা হয় কর্কট ক্রান্তি রেখা। নিরক্ষরেখা থেকে যখন আমরা নিচের দিকে আসবো, সেখানে আমরা দেখবো সেখানেও একটা এরকম গুরুত্বপূর্ণ রেখা আছে, যাকে আমরা বলছি মকর ক্রান্তি রেখা। ইংরেজিতে বলা হয় ট্রপিক অফ ক্যাপ্রিকন। এর মান কত জানো? 23.5 ডিগ্রি। উপর যদি হয় তাকে আমরা উত্তর বলবো, নিচে যদি হয় দক্ষিণ বলবো। অর্থাৎ এখান থেকে আমরা বুঝতে পারলাম যে এই যে রেখাটা পৃথিবীকে উপরের একটা অংশ, নিচের একটা অংশ ভাগ করেছে। উপরের অংশটাকে, কারণ এইদিকে আমরা জানি নর্থ, এইদিকে আমরা জানি কি সাউথ। ওকে, তাহলে নর্থের দিকে যে অংশটা, গোলকের অর্ধ অংশ যেটা উপরে আছে, তাকে আমরা কি বলছি? উত্তর গোলার্ধ। ইংরেজিতে বলা হয় নর্দার্ন হেমিস্ফিয়ার। গোলার্ধের ইংরেজি হচ্ছে হেমিস্ফিয়ার, নর্দার্ন হেমিস্ফিয়ার বলছি। আর নিচের অংশটাকে বলছি সাউদার্ন হেমিস্ফিয়ার। বোঝা গেল বিষয়টা? উপরের অংশে যে যখনই যাব, এখান থেকে আমরা উপরে এই নিরক্ষরেখা থেকে উপরে যেখানেই যাই না কেন, পুরোটাই উত্তর গোলার্ধ। নিচের দিকে যেখানেই যাই না কেন, পুরোটাই দক্ষিণ গোলার্ধ। বোঝা গেল বিষয়টা? তো দেখো, এরপর ধরো এইরকম জায়গায় কোন একটা দেশ আছে। কি আছে? কোন একটা দেশ। যদি বলা হয় এই দেশের বিস্তার কত, তাহলে এইদিকে দেশটার পশ্চিম দিকে এই প্রান্তটা, আবার যদি আমাদের দক্ষিণ দিকে এই প্রান্তটা, উত্তর দিকে এই প্রান্তটা। তাহলে দক্ষিণ দিকের যদি বিস্তার বলি, সেটাও উত্তর গোলার্ধে অবস্থিত, আবার উত্তর দিকের বিস্তার বললেও উত্তর গোলার্ধে অবস্থিত। হ্যাঁ কি না? আবার একবার বলছি শোনো, উত্তর গোলার্ধের উপরে যে কোনো দেশ যদি থাকে, তার একটা উত্তর দিক, দক্ষিণ দিক আছে, পূর্ব দিক, পশ্চিম দিক আছে। এইবার যখন সেই দেশটার বিস্তৃতি আমরা দেখব, তখন সেটা এর দেশটার সাপেক্ষে যে দক্ষিণ দিক, সেটা কোন গোলার্ধে? উত্তর গোলার্ধে। তাই দেশটার দক্ষিণ দিকের যে অক্ষাংশ হবে, অক্ষরেখার যে মান হবে, সেটা কি উত্তর গোলার্ধই হবে। আবার উত্তর দিকের অংশ, সেটাও উত্তর গোলার্ধেই অবস্থিত। তা এই জায়গায় কিন্তু কনফিউশন যেন না হয়। ভারতবর্ষের ক্ষেত্রে কিন্তু আমি তোমাদেরকে এই জায়গাটা ভালো করে আবার একবার বলবো। তাহলে এদিকে গেল উত্তর গোলার্ধ, এদিকে গেল দক্ষিণ গোলার্ধ। তাহলে এরকম করে আমরা একটা আনুভূমিক রেখাতে ভাগ করেছি, তাকে আমরা বলছি অক্ষরেখা। কি বলছি? অক্ষরেখা বা ল্যাটিটিউড। ওকে, এরপর এই গোলার্ধে আসছে। এই গোলার্ধে আমরা কি করব? এই গোলার্ধে আমরা যেটা করব, এটা আনুভূমিক রেখাতে ভাগ করেছিলাম। এই গোলার্ধের ক্ষেত্রে আমরা কি করব? একটা উলম্ব রেখাতে ভাগ করব। একটা উলম্ব রেখাতে, যেই রেখাটা পৃথিবীকে আবার দুটো গোলার্ধে ভাগ করবে, একটা পূর্ব দিকের গোলার্ধ আর একটা পশ্চিম দিকের গোলার্ধ। তাই এটাকে আমরা বলতে পারি পূর্ব গোলার্ধ বা ইস্টার্ন হেমিস্ফিয়ার। এইটাকে আমরা বলতে পারি পশ্চিম গোলার্ধ, দ্যাট ইজ ওয়েস্টার্ন হেমিস্ফিয়ার। বোঝা গেল? তাহলে
এই যে অংশটা এটাকে মূল মধ্যরেখা বলা হয়, যেটাকে লংগেস্ট লঙ্গিটিউড বলবো আমরা, দ্রাঘিমা রেখা বলবো আমরা। এর এর সঙ্গে যে অংশগুলো আছে, এরপর দেখা হলো এদিকে আবার 1 ডিগ্রি 2 ডিগ্রি 3 ডিগ্রি 4 ডিগ্রি 5 ডিগ্রি 6 ডিগ্রি 7 ডিগ্রি এরকম করে যেতে পারি। যদি বা 7 এটা 10 20 30 40 এরকম করে ধরে না, তাহলে এদিকে যদি রেখাগুলো দেখি তাহলে এরকম একটা রেখা ধরতে কল্পনা করতে পারি, এরকম কল্পনা করতে পারি। কেন কল্পনা করছি? কারণ এত বড় একটা গ্লোবের উপরে আমরা যদি একাধিক দ্রাঘিমাংশ কল্পনা না করি, তাহলে সেক্ষেত্রে ওই যে দেশটাকে, ওই যে স্থানটাকে আমরা এক্সাক্ট লোকেশন কিন্তু করতে পারবো না। তাই একটা সিস্টেম মেনে আমরা কিন্তু এই জায়গাটাকে মেনটেন করছি। বোঝা গেছে বিষয়টা কি? 1 ডিগ্রি সমান 111 কিলোমিটারের কাছাকাছি হয়। 1 ডিগ্রি দ্রাঘিমার যদি পার্থক্য হয়, সেখানে 4 মিনিট সময়ের পার্থক্য হয়। সেগুলো সব আমি তোমাদেরকে বলবো। তাহলে এটা একটা পূর্ব গোলার্ধ পেয়ে যাচ্ছি, একটা পশ্চিম গোলার্ধ পেয়ে যাচ্ছি। তাহলে দেখো, অক্ষরেখার সাপেক্ষে বা নিরক্ষরেখার সাপেক্ষে একটা পাচ্ছি উত্তর গোলার্ধ, একটা দক্ষিণ গোলার্ধ। আবার দ্রাঘিমা রেখার সাপেক্ষে পাচ্ছি কি আমরা? পূর্ব গোলার্ধ, পশ্চিম গোলার্ধ, পূর্ব গোলার্ধ, পশ্চিম গোলার্ধ। তাহলে এই 4টে গোলার্ধ আমরা পাচ্ছি একটা আনুভূমিক রেখার বেসিসে, যেটাকে নিরক্ষরেখার বেসিসে উত্তর দক্ষিণ, আর একটা দ্রাঘিমা রেখা বা মাঝামাঝি গেছে বলে মূল মধ্যরেখা বলতে পারি, 0 ডিগ্রি। এটারও মান কিন্তু 0 ডিগ্রি, এটারও মান 0 ডিগ্রি। তাহলে সেটা পূর্ব এবং পশ্চিম এই দুটো ভাগে ভাগ করেছে। তাহলে যদি আমরা এই দুটো রেখাকে একসঙ্গে প্লেস করি, তাহলে এইরকম দাঁড়ায় কি? এরকম দাঁড়াচ্ছে। তাহলে এরকম কিছু রেখা থাকবে। দেখো, বারবার আমি একটা কথা বলছি, পৃথিবীর আকৃতি কিন্তু গোলকের মতো, উপর এবং নিচের দিকটা চাপা গোলকের মতো। তাই আমি যে স্ট্রেট লাইনগুলো আঁকছি সেগুলো কিন্তু অ্যাকচুয়ালি স্ট্রেট লাইন নয়, কার্ভড লাইন। শুধু বোঝার সুবিধার জন্য আমি কিন্তু এই জায়গাটা এইরকম ভাবে ছবিটা আঁকছি। তাহলে এদিকে এটা নিরক্ষরেখা হয়ে গেল, এটা মূল মধ্যরেখা হয়ে গেল। তাহলে এদিকেও কিছু থাকবে এরকম, ব্যাস। তাহলে আনুভূমিক রেখাগুলোকে আমরা বলছি অক্ষরেখা বা অক্ষাংশ, উলম্ব রেখাগুলোকে আমরা বলছি দ্রাঘিমা রেখা বা দ্রাঘিমাংশ। ওকে, বোঝা গেল কি? এই জায়গাটা যাদের যাদের ক্লিয়ার হবে তারা কিন্তু লোকেশন, প্রত্যেকটা জলবায়ু এর উপর নির্ভরশীল, মৃত্তিকা এর উপর নির্ভরশীল, এই সব জায়গাগুলো কিন্তু আছে। স্বাভাবিক উদ্ভিদ মৃত্তিকার উপর ডিপেন্ড করে হচ্ছে, জলবায়ুর উপর বা বৃষ্টিপাতের উপর স্বাভাবিক উদ্ভিদ ডিপেন্ড করছে, কোন জায়গায় কোন লোকেশন, সেখানে সূর্যের আলো কেমন পড়েছে তার উপর ডিপেন্ড করে মৃত্তিকা আমরা পাবো। তাহলে প্রত্যেকটা জিনিস কিন্তু ম্যাপ ওরিয়েন্টেড। সেই জন্য জিওগ্রাফি উইদাউট ম্যাপ ইজ ইম্পসিবল, কোনোভাবে সম্ভব নয় জিওগ্রাফি ম্যাপ ছাড়া। এই জায়গাগুলো তাই বুঝবে। আমি প্রতিটা জায়গা, প্রতিটা ইনফরমেশন উইথ রেসপেক্ট টু ম্যাপ করেছি, যাতে তোমাদের বোধগম্য হয় অনেক বেশি। ভিজুয়াল একটা ইফেক্ট পড়ে তোমাদের উপরে। তোমরা দেখবে ক্লাসগুলো করে আশা করি মজা পাবে, তার সঙ্গে সঙ্গে প্রিপারেশনও কমপ্লিট হবে। তাহলে এই হচ্ছে টোটাল আমাদের আমরা গ্রাফিক্যাল প্রেজেন্টেশন বলতে পারি, অক্ষরেখা আর বা নিরক্ষরেখা আর মূল মধ্যরেখা, বা আমরা বলছি ইংরেজিতে বলা হয় এই যে রেখাগুলোকে ল্যাটিটিউড বলা হয় বা অক্ষাংশ, আর উপরের যে উলম্ব রেখাগুলোকে বলা হয় লঙ্গিটিউড। বোঝা গেল বিষয়টা? এইবার এখানে যে অংশটা আমাদের দেখতে হবে সেটা হচ্ছে, ধরো এইরকম আর একটা গ্লোব আঁকলাম। তাহলে এখানে কি রয়েছে? নিরক্ষরেখা। এখানে কি রয়েছে? মূল মধ্যরেখা 0 ডিগ্রি। তারপরে এদিকে দ্রাঘিমা আছে, এদিকে অক্ষরেখা আছে। তাহলে এটা হচ্ছে আমাদের মূল যে বিষয়টা, অর্থাৎ উলম্ব রেখা যেটা পৃথিবীকে দুভাগে ভাগ করছে, আনুভূমিক রেখা যেটা পৃথিবীকে দুভাগে ভাগ করছে, এগুলো আমাদের দরকার। বাদ বাকি যদি আমরা দেখি ভারতবর্ষের লোকেশন, তাহলে ভারতবর্ষ কোন জায়গায় আছে জানো? ঠিক এই রকম জায়গাতে, এই রকম জায়গাতে, এইরকম জায়গাতে ভারতবর্ষ আছে। এইরকম জায়গায় আছে ভারতবর্ষ। একদম নিরক্ষরেখাতে কিন্তু লেগে যাবে না, কাছাকাছি। তোমরা একটু বিষয়টা বোঝার চেষ্টা করো, কাছাকাছি আসবে। এই জায়গায় ভারত অবস্থিত। এইবার তোমরা বলো এইটা কোন গোলার্ধ? এই যে অংশটা,
এটা কোন গোলার্ধ? কমেন্ট করে প্রত্যেকেই জানাও এটা কোন গোলার্ধ। আমি লিখে দিচ্ছি তোমাদেরকে, এটা হচ্ছে উত্তর পূর্ব গোলার্ধ, নর্থ ইস্টার্ন হেমিস্ফিয়ার। তাহলে এটা কি হবে? এটাও পূর্ব কিন্তু দক্ষিণে, নিরক্ষরেখার সাপেক্ষে দক্ষিণে, মূল মধ্যরেখার সাপেক্ষে পূর্বে, তারপর বলবো দক্ষিণ পূর্ব গোলার্ধ। কি বলবো? দক্ষিণ পূর্ব গোলার্ধ। কেমন? এদিকে তাহলে উত্তর পশ্চিম গোলার্ধ, এদিকে দক্ষিণ পশ্চিম গোলার্ধ। এত আমাদের বেশি জানলে হবে না, উত্তর পূর্ব গোলার্ধে ভারতবর্ষ অবস্থিত, দ্যাটস ইট। এইবার দেখো, আমি তোমাদেরকে বলেছিলাম উত্তর পূর্ব গোলার্ধ, যদি যখন আমরা নিরক্ষরেখার সাপেক্ষে উপর দিকে যেতে থাকবো তাহলে সবটাই উত্তর, যা কিছু মান পাবো 1 ডিগ্রি, এখান থেকে শুরু করলাম 1 ডিগ্রি উত্তর, 2 ডিগ্রি উত্তর, 3 ডিগ্রি, 4 ডিগ্রি, 5 ডিগ্রি করতে করতে আমরা সবই যা কিছু পাবো অক্ষরেখা, তার মান কি? উত্তর হবে। তাহলে ভারতবর্ষের যদি দক্ষিণতম অংশ যে দেখি, আমরা দেখবো এখানে পরীক্ষায় পড়ে, এই যে দক্ষিণতম অংশ, এই দক্ষিণতম অংশের মান কিন্তু 8 ডিগ্রি 4 মিনিট উত্তর অক্ষাংশ থেকে শুরু। 8 ডিগ্রি 4 মিনিট উত্তর অক্ষাংশ থেকে শুরু। তোমরা মনে করতে পারো স্যার ভারতবর্ষের দক্ষিণে দক্ষিণ হলো না উত্তর হলো, কি ব্যাপার? ভারতবর্ষের দক্ষিণ না পূর্ব সেটা বড় কথা নয়, নিরক্ষরেখার সাপেক্ষে কোন দিকে? উত্তর গোলার্ধে। তাই ভারতবর্ষের এই দক্ষিণতম যে প্রান্তটা, ভারতবর্ষ ছেড়ে দাও, শুধু এই জায়গাটার কথা ভাবো, ভারতবর্ষের দক্ষিণতম প্রান্তে যদি মূল ভূখণ্ডের কথা ভাবি তাহলে হবে কন্যাকুমারিকা। সেই কন্যাকুমারিকা শুধু ধরো, ভারতবর্ষ নেই, বাকিটা নেই, শুধু কন্যাকুমারিকার যদি তোমাদেরকে অক্ষরেখার মান বলে, অক্ষাংশের মান, তোমরা কি বলবে? 8 ডিগ্রি 4 মিনিট উত্তর অক্ষরেখা, কারণ এটা উত্তর গোলার্ধে অবস্থিত। বোঝা গেল বিষয়টা কি? এবার যদি তোমাকে ভারতবর্ষের উত্তরতম বিন্দু, যেটাকে বলা হয় ইন্দিরা কল, সেই ইন্দিরা কলের মান কত? আমি নিচে কতটা আছে সেটা আমার জানার দরকার নেই, ইন্দিরা কল যে জায়গাটা তার মান কত, এই যে অংশটা এর মান কত? এর মানটাও আমি কত বলতে এটাই বলছি যে উত্তর হবে না দক্ষিণ হবে। তোমরা বলে স্যার এটা আবার কোনো ব্যাপার হলো, এটা তো উত্তরই হবে, কারণ ভারতবর্ষের উত্তরে, নিরক্ষরেখার উত্তরে, ব্যাস কোনো সমস্যা নেই। কিন্তু যখন দক্ষিণতম বলবে তোমরা কিন্তু গুলিয়ে ফেলবে না, দক্ষিণ বলুক আর যাই বলুক, এটা কিন্তু যখন পূর্ব পশ্চিম আসবে তখন মূল মধ্যরেখার সাপেক্ষে, আবার যখন উত্তর দক্ষিণে যাব তখন নিরক্ষরেখার সাপেক্ষে। যখনই দক্ষিণতম বিন্দু বলবে, দক্ষিণতম বিন্দুটা নিরক্ষরেখার সাপেক্ষে উত্তরে আছে না দক্ষিণে আছে সেটা তোমাদেরকে আগে দেখতে হবে। যদি নিরক্ষরেখার সাপেক্ষে উত্তরে থাকে তাহলে অবশ্যই তোমরা যেটা করবে, দক্ষিণতম বিন্দু হোক আর মধ্যতম বিন্দু হোক আর উত্তরতম বিন্দু হোক, যাই হোক না কেন, উত্তর গোলার্ধ বা তার মান হবে উত্তর। বুঝে গেল? এই জায়গাটা যদি ক্লিয়ার হয়ে যায় আশা করি তোমাদের আর কোনো অসুবিধা হবে না। দেখো এরপরে ইনফরমেশন গুলো দেখো, এটা তোমাদের যাদের যাদের বোঝা গেছে তারা অবশ্যই কমেন্ট করে একটু জানাবে, আর যারা বুঝতে এখনো পারোনি তারাও কমেন্ট করে জানাবে। আমি দরকার হয় তাদের জন্য আবার এই জায়গাটা, শুধুমাত্র এই জায়গাটা বোঝার জন্য আবার একটা ভিডিও বানাবো। ওকে, ভারতের পরিচিতির ক্ষেত্রে আমরা দেখব কি ভারতবর্ষ যেটা পৃথিবীর সাপেক্ষে আয়তনে কতটা, সেটা পরীক্ষাতে প্রচুরবার প্রশ্ন এসছে যে ভারতবর্ষ পৃথিবীর কততম দেশ, আয়তনে ভারতবর্ষের স্থান কোথায় উইথ রেসপেক্ট টু অল দ্য কান্ট্রি ইন দ্য ওয়ার্ল্ড। তাহলে কি হবে? সপ্তম। কত? সপ্তম বৃহত্তম দেশ ভারতবর্ষ। অর্থাৎ ভারতবর্ষের আগে 6খানা দেশ রয়েছে যারা আয়তনে পরপর রয়েছে। 7 নম্বর স্থানে যদি আমরা আসি সেখানে দেখব ভারতবর্ষের স্থান হচ্ছে সপ্তম। সব থেকে বড় দেশ রাশিয়া, আমরা জানি। এই জায়গাগুলো কিন্তু মাথায় রাখবে। সব থেকে বড় দেশের ক্ষেত্রে যদি তোমরা, আচ্ছা আমি এটা লিখে দিচ্ছি, সব থেকে বড় দেশ হচ্ছে রাশিয়া, বাংলায় লিখে দিচ্ছি, সব থেকে বড় দেশ হচ্ছে রাশিয়া। তারপরে হচ্ছে কানাডা, তারপরে আমেরিকা, উত্তর আমেরিকা, আমেরিকাই লিখ, আমেরিকা। আমেরিকার পরে আছে চীন, তারপরে আছে ব্রাজিল, তারপরে আছে অস্ট্রেলিয়া,
অস্ট্রেলিয়া, তারপরে আছে আমাদের প্রিয় দেশ ভারতবর্ষ। এই 7 নম্বর জায়গাতে রয়েছে ভারতবর্ষ। অর্থাৎ আয়তনে ভারতবর্ষ কততম দেশ? 7ম বৃহত্তম দেশ। ভারতের আয়তন কত? 32,87,263 বর্গ কিলোমিটার। ভারতের আয়তন 32,87,263 কিলোমিটার। মনে রাখবে অবশ্যই। এখানে একটা কোশ্চেন পড়ে, যদি একটু ডিফিকাল্টিটা বাড়িয়ে দেয়, কোশ্চেন কিন্তু পড়ে। অ্যাকচুয়ালি তোমরা ভালোভাবে প্রিপারেশন নেবে। কেন জানো তো? এখন কোশ্চেনের যে প্যাটার্ন, কোশ্চেনের যে মান, সেগুলো কিন্তু পরিবর্তন হচ্ছে। এই নয় যে পুলিশের পরীক্ষা বলে কোশ্চেনের মানটা বা লেভেলটা একটু কম হবে, কিংবা গ্রুপ সিডির জন্য একটু কম হবে, কনস্টেবল একটু কম হবে, এরকম কোনো ব্যাপার নেই। কোশ্চেনের লেভেল কিন্তু যথেষ্ট হার্ড হয়েছে। এবারে রেলের পরীক্ষা যারা দিয়েছো তারা নিশ্চয়ই দেখেছো, কোশ্চেন এমন এমন জায়গা থেকে হিস্ট্রি তুলেছে, সেই জায়গাগুলো নেটে খুঁজলেও তুমি পাবে না। বইতে তো অনেক দূরের ব্যাপার, নেটে খুঁজলেও পাবে না তার আনসার, এমন কোশ্চেনগুলো দিয়েছে। সো রিমেম্বার, সচেতন হয়ে যাও, প্রিপারেশন সুন্দরভাবে নাও। কোশ্চেনের ডেপথ, কোশ্চেনের যে হার্ডনেস অনেক বেড়ে গেছে, অনেক কঠিন হয়ে গেছে কোশ্চেন। তো সেই জায়গায় আমাদেরকে এই ইনফরমেশনগুলো নিতে হবে। আমি তোমাদেরকে যেগুলো পড়াচ্ছি এর বাইরে কোশ্চেন আসবে না, তোমরা ধরে নিতে পারো। তো পুলিশ হোক, গ্রুপ সিডি হোক, কিংবা যেই পরীক্ষা হোক না কেন, আপকামিং ওয়ান ডে যে কোনো এক্সামের ক্ষেত্রে একদম সুন্দর করে যে পিপিটিটা তোমাদের সামনে প্রেজেন্ট করছি আমি, যথেষ্ট খেটে তৈরি করা হয়েছে। সব ধরনের পরীক্ষার কোশ্চেন, তার কোর জায়গা, সেগুলো দেখে দেখে এই কোশ্চেনগুলো তৈরি করা হয়েছে। এই থিওরিটিক্যাল পার্টটা তৈরি করা হয়েছে। আং বাং বেশি কিছু নেই এখানে। যেগুলো একটু হায়ারে লাগবে সেগুলো আছে, আর বাদবাকি একদম এক্সাম ওরিয়েন্টেড আছে, এক্সামকে ফোকাস করে করা আছে। এই নয় যে গাদাগুচ্ছের একসঙ্গে করে দিয়ে হিজিবিজি প্রচুর কিছু না, একদম এক্সাম ওরিয়েন্টেড। অবশ্যই তোমরা ভরসা রাখবে আমার উপরে। আশা করি তোমাদের প্রিপারেশনের কোনো অসুবিধা হবে না। তোমরা প্রিপারেশন নাও, পরীক্ষার হলে গিয়ে তোমরা আমার কথা একদিন ওই দিন মনে আসবে। পৃথিবীর মোট স্থলভাগের 2.4%। পৃথিবীর মোট স্থলভাগের টার্মগুলো দেখো। স্থলভাগ, পৃথিবী দুটো ভাগ নিয়ে গঠিত, স্থলভাগ আর জলভাগ। একটা হচ্ছে, মানে যদি শুধু স্থলভাগের কথা ভাবা হয়, সেই স্থলভাগ যদি 100% হয় স্থলভাগ, পৃথিবীর 3 ভাগ জল 1 ভাগ স্থল, সেই 1 ভাগ স্থল যেটা, সেটা যদি 100 কিমি হয়, তার মধ্যে 2.4 বা 100 বর্গ কিমি হয়, তার মধ্যে 2.4 বর্গ কিমি হচ্ছে ভারতবর্ষ। সেটা যদি 1000 কিমি হয়, তাহলে তার 24 কিমি হচ্ছে ভারতবর্ষ। বোঝা গেল বিষয়টা কি? এত বড় জায়গা নিয়ে আছে। অর্থাৎ স্থলভাগের 2.4% জায়গা কিন্তু ভারতবর্ষ অ্যাকোয়ার করে রেখেছে। এবার যদি বলা হয় পৃথিবীর মোট আয়তন, অর্থাৎ 3 ভাগ জল 1 ভাগ স্থল যদি নিয়ে না হয়, সবটা নিয়ে না হয়, পুরো গ্লোবটাকে নিয়ে বিচার করা হয়, সেই ক্ষেত্রে 0.5%। কত? 0.5%। পৃথিবীর মোট আয়তনের 0.5% জায়গা জুড়ে রয়েছে ভারতবর্ষ। ভারতবর্ষ উত্তর থেকে দক্ষিণে কতটা বিস্তৃত তোমরা দেখতেই পাচ্ছ। ভারতবর্ষের এইটা হচ্ছে একদম উত্তর দিক। উত্তর দিকে কে আছে? লাদাখ আছে। আগে ছিল জম্মু কাশ্মীর স্টেট, বর্তমানে সেটাকে ভেঙে দেওয়া হয়েছে, ভেঙে দিয়ে দুটো পার্ট করা হয়েছে। এই দুটো পার্ট কি কি? উপরে আছে লাদাখ, তার নিচে আছে জম্মু কাশ্মীর। স্ট্র্যাটেজিক ভাবে নেম চেঞ্জ করা হয়েছে, কারণ আমরা জানি পিওকে বা পাক অকুপাইড কাশ্মীর, এই যে জায়গাটা, এই পাক অকুপাইড কাশ্মীর নিয়ে ইউএনএ তো কেস করে রেখেছে। পাকিস্তান ইন্ডিয়া দুজনেই কেস করে রেখেছে, সেটা আনসলভড একটা কেস। সেক্ষেত্রে যখনই এই ভারত সরকার জম্মু কাশ্মীরের উপরে কিছু করতে যাচ্ছে, যেটা লাদাখ পারপাসে বা কার্গিল যেটা যে জায়গাটা রয়েছে, সেখানে কিছু করতে গেলে বা সেনাবাহিনী দিয়ে দেখা গেল কোনো অভিযান যদি চালানো হয়, তখন পাকিস্তান ইউএনের কাছে গিয়ে বলে এই ভারত এই করেছে, সেই করেছে, হ্যান করেছে, ত্যান করেছে বলে জম্মু কাশ্মীর কথাটা এমনভাবে আন্তর্জাতিক ক্ষেত্রতে ছড়িয়ে পড়েছে। সেই জন্য বর্তমানের যে ইন্ডিয়া গভর্নমেন্ট অর্থাৎ মোদী সরকার এই নামটাকে স্ট্র্যাটেজিক্যালি চেঞ্জ করে দিয়েছে। করে দিয়ে জম্মু কাশ্মীর, যেখানে খুব একটা বেশি সমস্যা হয় না, সেই জায়গাটা করে দিয়েছে জম্মু কাশ্মীর, আর একটা করে দিয়েছে লাদাখ। যদিও বা এই কিছুদিন আগে যে ঘটনাটা ঘটলো যথেষ্ট মানে একটা ঘৃণ্য ঘটনা, পেহেলগাঁওতে যে ঘটনাটা ঘটেছে, তবুও মোটামুটি এখন ওই জায়গার কথা বলতে গেলে তাদেরকে লাদাখ বলতে হয়। লাদাখ ভারতবর্ষের অংশ, সেই হিসেবে ইউএনও অত বেশি মাথা ঘামায় না। জম্মু কাশ্মীর বললে যতটা মানে উৎসাহ দেখাতো,
যতটা মানে উৎফুল্লিত হয়ে বিষয়গুলো শুনতো, ততটা কিন্তু এখন লাদাখ বললে আর শুনতে চায় না। সেই জন্য স্ট্র্যাটেজিক্যালি নেমটা পরিবর্তন করা হয়েছে। যাই হোক, তাহলে লাদাখ থেকে দক্ষিণ দিক যদি আমরা ভাবি, দক্ষিণ দিক অর্থাৎ ভারতবর্ষের একেবারে মূল ভূখণ্ডের দক্ষিণতম অংশ, যেটা কন্যাকুমারীকে আমরা বলছি, কাশ্মীর টু কন্যাকুমারী তক, এরকম আমরা কথা বলি, তাই না? তাহলে কাশ্মীর থেকে কন্যাকুমারী পর্যন্ত এই যে দূরত্ব 3214 কিলোমিটার, 3214 কিলোমিটার, অর্থাৎ কাশ্মীর থেকে কেউ যদি যাত্রা শুরু করে কন্যাকুমারীকে আসতে, তাকে 3214 কিলোমিটার রাস্তা অতিক্রম করতে হবে। সে তুমি প্লেনে আসো, হেঁটে আসো, সাইকেলে আসো, বাসে আসো, ট্রেনে আসো, যেভাবেই আসো না কেন, পুরো ডিস্টেন্স হচ্ছে 3214 কিলোমিটার। হোক, ওকে। এরপর তাহলে এই উত্তর দক্ষিণে ডিস্টেন্স পেয়েছি, মানে পূর্ব পশ্চিমে ডিস্টেন্স নিশ্চয়ই আমাদের জানতে হবে। পূর্ব দিকে আছে অরুণাচল প্রদেশ, সব থেকে শেষ যে রাজ্যটা অরুণাচল প্রদেশ, যেটা মায়ানমার থেকে পৃথক হয়েছে। অরুণাচল প্রদেশের পরেই রয়েছে মায়ানমার। আর যেটা পশ্চিম দিকে রয়েছে গুজরাট, তারপরেই আছে ক্যান্সার নয় মানে পাকিস্তান। যাই হোক, এই পর্যন্ত যে বিস্তার সেটাকে আমরা কি বলছি, বা তার দৈর্ঘ্যটা কত? 2933 কিলোমিটার। গুজরাট থেকে শুরু করে বা আরব সাগর, গুজরাটের উপরের অংশ আমরা কি জানি, কচ্ছ উপকূল বলি আমরা, দেন কাঠিয়াবাড় উপকূল। তাহলে কচ্ছ উপকূলের এই অংশ থেকে অরুণাচল প্রদেশ, যেটা পাটকই ভূম রয়েছে, সেই জায়গা পর্যন্ত বিস্তৃতি হচ্ছে 2933 কিলোমিটার। ওকে, 3214 আর এদিকে 2933 কিলোমিটার। ওকে, তাহলে 3214 আর পূর্ব পশ্চিম ব্যাপী বিস্তার 2933 কিলোমিটার। এইবার আমরা উত্তর দক্ষিণে বিস্তার তো জেনে নিলাম। কোথা থেকে কোথা পর্যন্ত বিস্তার যদি আমাদেরকে প্রশ্ন করে, যে উত্তর দিকের সব থেকে শেষ কোথা থেকে শুরু করলে এই যে ডিস্টেন্সটা মাপা হয়েছে, কোথা থেকে কোথা পর্যন্ত? উত্তর দিক থেকে যেটা মাপা শুরু হয়েছে, উত্তর দিকে এরকম একটা জায়গা যার নাম হচ্ছে ইন্দিরা কল। এই যে এইরকম পাহাড়গুলো থাকে উত্তরে থেকে, উত্তরে পার্বত্য অঞ্চল মানে কি, পুরো পাহাড় আছে, পাহাড়ের যে এইরকম কিছুটা উপত্যকাযুক্ত অঞ্চল, এইটাকেই বলা হয় কল। কি বলা হয় জানো? কল। কি বলে? কল। ইন্দিরা কল, এইটার নাম হচ্ছে ইন্দিরা কল। ইন্দিরা কল থেকে মূল ভূখণ্ড যদি আমরা দেখি, এই জায়গাটা, এই জায়গায় আছে কন্যাকুমারিকা। কি আছে? কন্যাকুমারিকা। নিচ পর্যন্ত যদি দেখি আমরা, এই জায়গাটা দেখবো কন্যাকুমারিকা। কিন্তু ভারতবর্ষের এই জায়গায় কিন্তু শেষ নয়। ভারতবর্ষের বঙ্গোপসাগরে কিছু দ্বীপ আছে, যেটাও ভারতবর্ষের। স্বরাজ শহীদ দ্বীপ নেতাজিকে গিফট করা হয়েছিল। স্বরাজ শহীদ দ্বীপ, যেটাকে আমরা আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ হিসেবে জানি। অ্যাকচুয়ালি আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ, স্বরাজ আর শহীদ দুটো দ্বীপ এই আমাদের আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জে অন্তর্গত। স্বরাজ এবং শহীদ দুটো দ্বীপ আমরা পড়বো যখন আমরা ভারতবর্ষের ভূপ্রাকৃতিক বিভাগ পড়বো, তখন কিন্তু এই জায়গাটা আমরা পড়বো ভালো করে। দ্বীপপুঞ্জ কাকে বলে আর দ্বীপ কাকে বলে? দ্বীপ বলতে একটা একটা, সেগুলো নিয়ে অনেকগুলো দ্বীপ নিয়ে যখন একটা জায়গা তৈরি হচ্ছে, সেখানকার প্রশাসনিক ব্যবস্থা একই রকম হচ্ছে, তাকে আমরা বলবো দ্বীপপুঞ্জ। যেমন ভারতবর্ষের দুটো দ্বীপপুঞ্জ আছে, একটা হচ্ছে আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ, যেটা বঙ্গোপসাগরে, আর এদিকে আছে লাক্ষাদ্বীপ দ্বীপপুঞ্জ, যেটা হচ্ছে আরব সাগরে। বোঝা গেছে বিষয়টা কি? এইবার দেখো, তাহলে এই যে আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ, তার একটা শেষ ভাগ আছে, যেটা জলে অনেকটা ভারতবর্ষের মূল ভূখণ্ড থেকে অনেকটা নিরক্ষরেখার দিকে বিস্তৃত, নিরক্ষরেখার কাছাকাছি পর্যন্ত চলে গেছে। তারপরেই আছে ইন্দোনেশিয়া। আমরা নাম শুনেছি, ইন্দোনেশিয়ার নাম প্রত্যেকেই শুনেছ নিশ্চিত। ইন্দোনেশিয়া আছে ভারতবর্ষের নিকোবর দ্বীপপুঞ্জ থেকে আর একটু কিছুটা পিছিয়ে, 6 ডিগ্রি চ্যানেল আছে ইন্দোনেশিয়ার সঙ্গে আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ। যাই হোক, তাহলে এই জায়গাটা আর একটা কিছুটা নিচে পর্যন্ত। তাহলে আমরা যদি মূল ভূখণ্ড ভাবি, তাহলে একটা মান পাবো, আবার যদি দ্বীপপুঞ্জ নিয়ে আর একটা মান পাবো। বেসিক্যালি পরীক্ষায় কোনটা পড়ে? পরীক্ষায় পড়ে দ্বীপপুঞ্জটাকে নিয়ে। এই যে দ্বীপপুঞ্জ, এটাই হচ্ছে ভারতবর্ষের দক্ষিণতম প্রান্ত। এটার নাম হচ্ছে ইন্দিরা পয়েন্ট বা পিগমেলিয়ান পয়েন্ট। লেখা আছে সুন্দর করে, দেখো। উত্তরতম স্থান ইন্দিরা কল, দক্ষিণতম স্থান ইন্দিরা পয়েন্ট বা পিগমেলিয়ান পয়েন্ট। আরো ডেপথ যদি বাড়ায়, সেখানে কিন্তু বলবে যে উত্তর থেকে দক্ষিণে বিস্তার তো জানলাম, উত্তরের উত্তরতম বিন্দু, দক্ষিণতম বিন্দু জানলাম, উত্তরতম বিন্দু যে আছে তার অক্ষাংশের মান কত, দক্ষিণতম বিন্দু যে আছে তার অক্ষাংশের মান কত, এগুলো কিন্তু পরীক্ষাতে দিয়ে দেয়। আবার যদি পূর্ব দিকের পূর্বতম বিন্দু পড়বো, পশ্চিমতম বিন্দুও পড়বো, পরীক্ষা যদি একটু হার্ড করে দেয়, বলবে পূর্বতম বিন্দুর
দ্রাঘিমার মান কত, পশ্চিমতম বিন্দুর দ্রাঘিমার মান কত, এইগুলো কিন্তু দিয়ে দেয় পরীক্ষা। এগুলো কিন্তু আমাদের জানতে হবে, আমাদের জেনে রাখতে হবে, কারণ পরীক্ষাতে যে অ্যাঙ্গেল থেকে কোশ্চেন আসুক না কেন কোনোভাবেই কোনো কোশ্চেন ছাড়া যাবে না। তাহলে দেখো, ভারতের পশ্চিমতম স্থান গুজরাটের গুহার মোটা। এই যে মোটা ভাই, অমিত শাহকে বলা হয় মোটা ভাই। মোটা ভাই গুজরাটি ভাষায় মোটা ভাইকে, মোটা ভাই তাকে বলা হয়, বড় ভাইকে বলা হয় মোটা ভাই। তোমরা মাথায় রাখবে অমিত শাহর বাড়ি কোথায়? গুজরাট। গুজরাটে মোটা ভাই, তাই জন্য গুহার মোটা। সেই মোটা গুহার মোটা গুজরাটের পশ্চিম দিকে অবস্থিত। এটাই হচ্ছে ভারতবর্ষের পশ্চিমতম বিন্দু। আবার যদি অরুণাচল প্রদেশে চলে যাই, পূর্বতম বিন্দু কি হবে? পূর্বতম বিন্দু যেটা আছে তাকে বলা হয় কি বিথু। কি বলা হয়? কি বিথু। ঠিক আছে, কি বলা হয়? কি বিথু। কি বিথু হচ্ছে ভারতবর্ষের পূর্বতম বিন্দু। তাহলে ভারতবর্ষের উত্তরতম বিন্দু যেটাকে আমরা বলছি ইন্দিরা কল, দক্ষিণতম বিন্দু সেটাকে আমরা বলছি ইন্দিরা পয়েন্ট। তাহলে দুটোই ইন্দিরা, একটা ইন্দিরা পয়েন্ট যেটা হচ্ছে আরেকটা নাম পিগমেলিয়ান পয়েন্ট। পূর্ব দিকে চলে যাচ্ছি কি বিথু পর্যন্ত, আর পশ্চিমে মোটা ভাই অর্থাৎ গুহার মোটা। এই হচ্ছে ভারতবর্ষের পুরো বিস্তৃতি। নেক্সট দেখো, এবার আমি তোমাদেরকে কি বললাম, ভারতবর্ষের এই যে উত্তরতম, দক্ষিণতম, পূর্বতম, পশ্চিমতম এই চারটি অংশের কথা বললাম, এর অক্ষরেখা বা দ্রাঘিমাংশ মান কত? চলো মানটা আমরা দেখে নিই একটু। বলছে ভারতের ল্যাটিটিউড বা অক্ষাংশগত বিস্তৃতি 8 ডিগ্রি 4 মিনিট উত্তর থেকে 37 ডিগ্রি 6 মিনিট উত্তর। অর্থাৎ নিরক্ষরেখা যদি এই জায়গায় হয়, এর মান 0 ডিগ্রি। 0 ডিগ্রি, 0 ডিগ্রি থেকে এইরকম জায়গা থেকে ভারতবর্ষের শুরু। তাহলে এই যদি এই অংশ হয়, আবার এইখানে আমি যদি দ্বীপপুঞ্জ ধরে নিই, তাহলে এইখানে দ্বীপপুঞ্জটা রয়েছে। তাহলে একটা মূল ভূখণ্ড আর এটা দ্বীপপুঞ্জ নিয়ে, এই ঘটনাটা মাথায় রাখতে হবে। এই মূল ভূখণ্ড যদি হয় তার মান 8 ডিগ্রি 4 মিনিট। 8 ডিগ্রি 4 মিনিট। যদি দ্বীপপুঞ্জ নিই সেটা হবে 6 ডিগ্রি 45 মিনিট। কাছাকাছি নিরক্ষরেখার আর একটু কাছে চলে গেল। এরপরেই আছে ইন্দোনেশিয়া। বোঝা গেল কি? তাহলে মূল ভূখণ্ড হচ্ছে 8 ডিগ্রি 4 মিনিট। কি লিখবো? ইউনিট কি হবে? 8 ডিগ্রি 4 মিনিট কি? উত্তর অক্ষাংশ। কেন উত্তর? নিরক্ষরেখা সাপেক্ষে উত্তরে বলে। তাই 8 ডিগ্রি 4 মিনিট উত্তর থেকে। তাহলে এদিকে যদি আমরা জম্মু কাশ্মীর দেখি, জম্মু কাশ্মীর দেখি, তাহলে উত্তর দিকের এই অংশটা কি হবে? এর মান কত? বা এটা উত্তর গোলার্ধ হবে, তাহলে উত্তর হবে। তাহলে 8 ডিগ্রি 4 মিনিট উত্তর থেকে আমরা তো বলবো 37 ডিগ্রি 6 মিনিট উত্তর। 8 ডিগ্রি 4 মিনিট উত্তর থেকে 37 ডিগ্রি 6 মিনিট উত্তর। মোট পার্থক্য কত তোমরা যদি দেখো, কাছাকাছি প্রায় 30 ডিগ্রি দ্রাঘিমাগত পার্থক্য বা বিস্তার রয়েছে ভারতবর্ষে। পূর্ব দিকের মান, পশ্চিম দিকের মান জানতে হবে। পূর্ব দিকের মান তার মানে কি? পূর্ব দিকের মান জানতে গেলে আমাদেরকে কোন রেখার সাহায্য নিতে হবে? মূল মধ্য রেখা। কোন রেখার সাহায্য নিতে হবে? দ্রাঘিমা রেখার। কোন রেখার সাহায্য নিতে হবে? দ্রাঘিমাংশের। তার মান কত? এই জায়গায় যদি আমরা দেখি, সেখানে আমরা কি মান পাবো? 68 ডিগ্রি 7 মিনিট। কি হবে এটার সাপেক্ষে? এটা কোন দিকে? এটা হচ্ছে ইস্ট বা পূর্ব। তাহলে এটাও হবে তাহলে 7 মিনিট পূর্ব থেকে। পূর্ব দিকে কত হবে? 97 ডিগ্রি 25 মিনিট পূর্ব। দুটোই পূর্ব, কারণ এই রেখার সাপেক্ষে ভারতবর্ষ পুরোটাই পূর্ব দিকে অবস্থিত। কোন দিকে? পূর্ব দিকে অবস্থিত। 97 ডিগ্রি 25 মিনিট পূর্ব। বোঝা গেল? এইভাবে কিন্তু তোমাদেরকে মাথায় রাখতে হবে। ম্যাপ দেখো, এটা হচ্ছে 68 ডিগ্রি 7 মিনিট ইস্ট থেকে শুরু করে এখানে আমরা কি করব? এখানে আমরা করব 97 ডিগ্রি 25 মিনিট ইস্ট। এখানে আমরা করব 8 ডিগ্রি 4 মিনিট নর্থ। এখানে করব 6 ডিগ্রি 45 মিনিট নর্থ।
আর এটা করব 37 ডিগ্রি 6 মিনিট নর্থ। ঠিক আছে, এই হচ্ছে ভারতবর্ষের অক্ষাংশগত বিস্তার, দ্রাঘিমাংশগত বিস্তার। উত্তরতম বিন্দু, দক্ষিণতম বিন্দু, পূর্বতম বিন্দু, পশ্চিমতম বিন্দু। বোঝা গেল? এটা কিন্তু মনে রাখতে হবে। এই হচ্ছে আমাদের ভারতবর্ষ। ঠিক আছে, এই হচ্ছে ভারতবর্ষ। এখান থেকে প্রশ্ন কিন্তু আসার সম্ভাবনা অনেক বেশি, অনেক বেশি আসবেই বলতে পারি আমরা। জিওগ্রাফি যেহেতু আছে, তাই জিওগ্রাফির এই জায়গা থেকে কোশ্চেন আসবে। আয়তনের দিক থেকে হোক না কেন, অক্ষাংশ, দ্রাঘিমাংশ থেকে, উত্তরতম, দক্ষিণতম, এই জায়গাগুলো থেকে কিন্তু কোশ্চেন আসার সম্ভাবনা অনেক বেশি। ওকে, তাহলে এই স্লাইডটাতে কোনো অসুবিধা আছে কারুর? নেই। নেক্সট দেখো, এরপরে আমি তোমাদেরকে গ্লোব দেখানোর সময় বলেছিলাম না, অক্ষরেখার থেকে যদি আমরা উপরের দিকে যাই 1 ডিগ্রি 2 ডিগ্রি 3 ডিগ্রি করতে 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 ভারতবর্ষ কত ডিগ্রি থেকে শুরু হচ্ছে? 6 ডিগ্রি 45 মিনিট থেকে শুরু হচ্ছে। মূল ভূখণ্ড শুরু হচ্ছে 8 ডিগ্রি 4 মিনিট উত্তর থেকে, যাচ্ছে কত দূর পর্যন্ত? 37 ডিগ্রি 6 মিনিট পর্যন্ত। এর মাঝে একটা গুরুত্বপূর্ণ রেখা আছে, যেটাকে আমরা বলি ট্রপিক অফ ক্যান্সার। বাংলাতে বলা হয় কর্কট ক্রান্তি রেখা। কি বলা হয়? কর্কট ক্রান্তি রেখা, যার মান জানো 23.5 ডিগ্রি। মানটা হচ্ছে 23 ডিগ্রি 30 মিনিট। কি হবে, দক্ষিণ না উত্তর? উত্তর হবে। কেন উত্তর? কারণ উত্তর গোলার্ধে অবস্থিত, ভারতবর্ষের মাঝামাঝি গেছে, ভারতবর্ষের মাঝামাঝি চলে গেছে। সেই জন্য আমরা এই রেখাটাকে আলাদা করে গুরুত্ব দিয়ে পড়ব। কোশ্চেন আসে, ভারতবর্ষের মধ্য দিয়ে নিম্নোক্ত কোন রেখাটি বিস্তার লাভ করেছে? বলল দ্রাঘিমা রেখা, বলল নিরক্ষরেখা, বলল কর্কটক্রান্তি রেখা, আর বলল মকরক্রান্তি রেখা। তোমরা উত্তরে করবে কি? কর্কটক্রান্তি রেখা। ভারতবর্ষের উপর দিয়ে যে রেখাটি বিস্তৃত হয়েছে তার মান কত? 23 ডিগ্রি 30 মিনিট উত্তর। আবার দিয়ে দিতে পারে 23 ডিগ্রি 30 মিনিট দক্ষিণ। ভুলেও দক্ষিণ করবে না, তাহলে নাম্বার বেশি হয়ে যাবে। 100টা কোশ্চেন হলে কিন্তু 110 পেয়ে যাবে। এই জায়গাটা কিন্তু অবশ্যই মনে রাখবে। ঠিক আছে, অর্থাৎ কর্কটক্রান্তি রেখা, যেটা ভারতবর্ষের উপর দিয়ে গেছে, এই রেখাকে আমরা পড়বো কেন? 23.5 ডিগ্রিকেই বা পড়বো কেন? 24, 25, 26, 27, 28 পড়ছি না, 23.5 ডিগ্রিকেই পড়বো কেন? তার কারণ হচ্ছে সূর্য নিরক্ষরেখার উপর লম্বভাবে কিরণ দেয়, তারপরেও বেটা ঘুরতে ঘুরতে এসে একদম কর্কটক্রান্তি রেখা পর্যন্তই আসে, আবার আস্তে আস্তে করে নিরক্ষরেখার দিকে ফিরে যায়, আবার আস্তে আস্তে করে মকরক্রান্তি রেখার দিকে চলে যায়, আবার ফিরে আসে। মকরক্রান্তি রেখার দিকে যখন যাচ্ছে তখন আমাদের কর্কটক্রান্তি রেখার উপরে শীতকাল হয়ে যাচ্ছে। আবার যখন ওটা আসছে শীতকাল থেকে আস্তে আস্তে আমরা কি করছি? বসন্তকালের দিকে আসছি, মানে টেম্পারেচার হালকা হালকা বাড়ছে। সূর্য তখন আসছে কার দিকে? নিরক্ষরেখার কাছে। এরকম যদি আমরা এটাকে 0 ডিগ্রি বলি, এটা ট্রপিক অফ ক্যান্সার, এটাকে বলা হচ্ছে ট্রপিক অফ ক্যাপ্রিকন। যদি তাই হয়, এইখানে সূর্য লম্বভাবে কিরণ দিচ্ছে, যখন এই সূর্য এদিকে চলে আসছে তখন এখানে শীতকাল। আবার সূর্য যখন আস্তে আস্তে করে এদিকে ফিরছে তাহলে বসন্তকাল হচ্ছে। আবার যখন সূর্য এখানে চলে আসছে গ্রীষ্মকাল হয়ে যাচ্ছে। গ্রীষ্মকাল থেকে যখন আবার আস্তে আস্তে করে আসছে তখন কোন? শরৎ ঋতু আসছে, মানে এই সময়টা শরৎ ঋতু। তারপরে যখন আবার এখান থেকে এদিকে চলে আসছে শীতকাল পড়ে যাচ্ছে। তাহলে এইভাবে সূর্য কি করছে? ঘুরে চলেছে। 1 বছর ধরে এরকম করে ঘুরতে থাকে। সূর্যকে আদৌ ঘোরে? কোপারনিকাস কি বলেছিলেন? সূর্য ঘোরে। গ্যালিলিও কি বলেছিলেন? সূর্য ঘোরে। পৃথিবী সূর্যের চারিদিকে ঘোরে, কিন্তু এমন ভাবে আমরা দেখি যেন সূর্য সকালবেলা পূর্ব দিক থেকে উঠছে, আমাদেরকে আলো দিচ্ছে, শক্তি দিচ্ছে, দিয়ে ঘুমিয়ে যাচ্ছে। তা কিন্তু নয়, তাই না? তাহলে এই জায়গাটা কিন্তু ক্লিয়ার হতে হবে। তাহলে আমাদের ভারতবর্ষের উপর দিয়ে কোন রেখা যাচ্ছে? 23.5 ডিগ্রি উত্তর অক্ষরেখা, যেটাকে আমরা বলছি কর্কটক্রান্তি রেখা। এই কর্কটক্রান্তি রেখা পর্যন্ত কিন্তু সূর্য আসে, তারপর আবার ফিরে যায়। এর উপর পর্যন্ত কিন্তু আর সূর্যের আলো পৌঁছয় না। সূর্যের আলো পৌঁছয় ক্ষীণ, মানে সূর্যের তাপ পৌঁছয় না, সরি আলো পৌঁছয়, অবশ্যই আলো পৌঁছয়, তাপ পৌঁছয় না। সেই জন্য এই অঞ্চলগুলো, অর্থাৎ আমরা যদি গ্লোবের একদম উপরে দেখি, আন্টার্কটিকা বলা হয়, তাই না? উত্তরে একেবারে উত্তর মেরু, দক্ষিণে বলছি দক্ষিণ মেরু। কোনো দিন
সূর্যের তাপ পৌঁছয় না, সবসময় বরফ। বোঝা গেল বিষয়টা? তাহলে হচ্ছে এই কর্কটক্রান্তি রেখাকে পড়বো। কি কোশ্চেন পড়ে বললাম, দুটো কোশ্চেন। ভারতবর্ষের উপর দিয়ে কোন রেখা বিস্তৃতি লাভ করেছে, তার মান কত, এইটা পড়ে। আরেকটু কোশ্চেন যদি ডিফিকাল্টি বাড়ায়, কি পড়বে, অক্ষরেখার কর্কটক্রান্তি রেখা নিম্নোক্ত কোন রাজ্যের উপর দিয়ে যায়নি। তাহলে ভারতবর্ষ তো 28টা রাজ্য আর 8টা ইউনিয়ন টেরিটরিতে বিভক্ত। তাহলে যদি কর্কটক্রান্তি রেখা বিস্তার লাভ করে, পশ্চিম থেকে পূর্বে হোক কিংবা পূর্ব থেকে পশ্চিমেই হোক, তাহলে কিছু কোনো না কোনো রাজ্যের উপর দিয়ে যাবে। ইয়েস অর নো? কোনো না কোনো রাজ্যের উপর দিয়ে যাবে তো। যদি যায়, সেই রাজ্যগুলো কোনগুলো আমাদেরকে মনে রাখতে হবে। যদি মনে রাখি তাহলেই তো পারবো যে নিম্নোক্ত কোনটার উপর দিয়ে যায়নি। কোশ্চেন পরে নিম্নোক্ত কাদের উপর দিয়ে গেছে নয়, কোশ্চেন পরে কাদের উপর দিয়ে যায়নি। যায়নি বললে তার মানে কি, নিশ্চয়ই যাদের উপর দিয়ে গেছে তুমি সেগুলোকে খুব ভালো করে মনে রেখেছো। তাহলে কোন কোন জায়গা, ভারতবর্ষের গুজরাট, রাজস্থান, মধ্যপ্রদেশ, ছত্তিশগড়, ঝাড়খণ্ড, পশ্চিমবঙ্গ, ত্রিপুরা, মিজোরাম। এবার আবার আরো যদি কোশ্চেন ডিফিকাল্টি বিসিএস লেভেলের হয়ে যায়, পিএসসি কন্ডাক্ট করে, সেখানে বলবে পশ্চিম দিক থেকে পূর্ব দিকে সাজাও। রাজ্যগুলিকে নিরক্ষরেখা যে রাজ্যের উপর দিয়ে গেছে তাদেরকে পশ্চিম থেকে পূর্বে সাজাও কিংবা পূর্ব থেকে পশ্চিমে সাজাও, লেট হেলা, তখন এক ঝামেলা হয়ে যাবে। দেখো ছবিতে তার জন্য ভিজুয়ালাইজেশন করার চেষ্টা করেছে। পশ্চিম দিকে যে রাজ্যটা আছে গুজরাট, রাজস্থানের খানিকটা অংশ থেকে গেছে, দিয়ে আমাদের পড়াশোনায় একটু সমস্যার সৃষ্টি করে দিয়েছে। না থাকলে বাবু 7টার কথা জানতাম, এখন ও থাকার জন্য 8টার কথা জানতে হচ্ছে। গুজরাট, তারপরে যেটা আছে রাজস্থান, তারপরে মধ্যপ্রদেশ, ভারতবর্ষের হৃৎপিণ্ড বলি আমরা, তারপরে আছে ছত্তিশগড়, তারপরে আছে ঝাড়খণ্ড, তারপর আমাদের পশ্চিমবঙ্গ, তারপরে আছে ত্রিপুরা, মিজোরাম, তার মাঝখানে আছে বাংলাদেশ, তার উপর দিয়ে গেছে। তাহলে এই হচ্ছে টোটাল আমাদের কর্কটক্রান্তি রেখার উপরে অবস্থিত রাজ্য। পশ্চিম দিক থেকে যদি আসি, গুজরাট, কি আসবে, গুজরাট, রাজস্থান, মধ্যপ্রদেশ, ছত্তিশগড়, ঝাড়খণ্ড, পশ্চিমবঙ্গ, ত্রিপুরা, মিজোরাম। পূর্ব দিক থেকে যদি আসি আমরা, মিজোরাম, ত্রিপুরা, পশ্চিমবঙ্গ, ঝাড়খণ্ড, ছত্তিশগড়, মধ্যপ্রদেশ, রাজস্থান, গুজরাট। বুঝা গেল? তাহলে পশ্চিম দিক থেকে গুজরাট, রাজস্থান, মধ্যপ্রদেশ, ছত্তিশগড়, ঝাড়খণ্ড, পশ্চিমবঙ্গ, ত্রিপুরা, মিজোরাম। কোশ্চেনে থাকে কি জানো, স্পেসিফিক কোশ্চেন তোমাদেরকে বলে দিচ্ছি। নিম্নোক্ত কোন রাজ্যটি নিরক্ষরেখার উপরে অবস্থিত নয়? অপশানে থাকবে উড়িষ্যা, বাদ বাকি এদের মধ্যে থাকবে। উড়িষ্যা রাজ্য এর উপরে কর্কটক্রান্তি রেখার উপরে পড়ে না। কি থাকে, বিহার, কি থাকে, উত্তরপ্রদেশ। এই তিনটে কোশ্চেনই থাকে। কোশ্চেন এই তিনটে অংশ থাকে, যার মধ্যে থেকে তোমাদের কিন্তু খুঁজে বের করতে হবে। উত্তরপ্রদেশ থাকলে ঝাঁটাঝাট উত্তরপ্রদেশ অপশানে করবে, নাহলে বিহার থাকতে পারে, নাহলে উড়িষ্যা থাকতে পারে, বাদ বাকি এদেরই নাম থাকে। এই গেল কর্কটক্রান্তি রেখা পশ্চিমবঙ্গের। এবার আরো যদি কোশ্চেন যদি হার্ড করে, কি হতে পারে, তাই না? কোশ্চেন হার্ড করলেই ঝামেলা, কোনো ঝামেলা নেই। তোমাদেরকে কোশ্চেন হার্ড একদম 0 to হার্ডার লেভেল পর্যন্ত আমি বলে দিচ্ছি। হার্ডেস্টটা করাচ্ছি না, তার কারণ হার্ডেস্টটা পিএসসি লেভেল, সিভিল সার্ভিস, ইউপিএসসি, সিজিএল, এসএসসি এইসব জায়গায় আসে। বলছেন পশ্চিমবঙ্গের অধিবাসী হিসেবে আমাদেরকে জানতে হবে কর্কটক্রান্তি রেখা যেহেতু পশ্চিমবঙ্গের উপর দিয়ে গেছে, তাহলে নিশ্চয়ই পশ্চিমবঙ্গের কিছু জেলার উপর দিয়ে যাবে। ব্যাস, কোশ্চেন হয়ে গেল ওখান থেকে। নিম্নোক্ত কোন জেলার উপর দিয়ে কর্কটক্রান্তি রেখা যায়নি? ব্যাস, দেখে নাও কোন কোন উপর দিয়ে গেছে। এখানে পূর্ব দিক থেকে সাজানো আছে পশ্চিমবঙ্গের ক্ষেত্রে নদিয়া ডান দিক, তারপরে আছে পূর্ব বর্ধমান, তারপরে পশ্চিম বর্ধমান, তারপরে আছে পুরুলিয়া, তারপরে আছে বাঁকুড়া। পূর্ব পশ্চিম অতটা কঠিন দেবে না, শুধু দিয়ে দেবে নিম্নোক্ত কোন জেলার উপর দিয়ে কর্কটক্রান্তি রেখা বিস্তৃত হয়েছে বা হয়নি। যদি বলে তোমরা এই 5টা নাম মনে রাখবে। কি কি? একটা হচ্ছে ডান দিকে একেবারেই নদিয়া, তারপরে আছে পূর্ব বর্ধমান, তারপরে পশ্চিম বর্ধমান, তারপরে পুরুলিয়া, তারপরে বাঁকুড়া। ওকে, তাহলে এই জায়গা এই জেলার উপর দিয়ে গেছে। আর এটা কোশ্চেন পড়ে যে কোন নিকটবর্তী শহর কোনটা, সেটা হচ্ছে ত্রিপুরার উদয়পুর। কোথায়? ত্রিপুরার উদয়পুর হচ্ছে একদম আমাদের নিরক্ষরেখার কাছে অবস্থিত। কর্কটক্রান্তি রেখার নিকটবর্তী অবস্থিত রাজধানী যদি বলা হয়, ঝাড়খণ্ডের উপর দিয়ে গেছে। ঝাড়খণ্ডের উপর দিয়ে যদি যায় তাহলে এই যে ঝাড়খণ্ড অংশটা, এর রাজধানী কি? রাঁচি। দেখা যাচ্ছে রাঁচি কর্কটক্রান্তি রেখার খুব কাছে অবস্থিত।
কর্কটক্রান্তি রেখার কাছে অবস্থিত হচ্ছে ঝাড়খণ্ডের রাঁচি। এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। কোন নদী কর্কটক্রান্তি রেখাকে দুবার অতিক্রম করেছে? একবার নিচ থেকে উপর দিকে গেছে, দিয়ে আবার কাট করেছে। মাহি নদী। মাহি নদী, মাহি নদীকে বলা হয় দক্ষিণ বাহিনী বা পশ্চিম বাহিনী নদী। আরাবল্লী পর্বতের কাছ থেকে শুরু হয়েছে, দিয়ে কোথায় গেছে? আরব সাগরে পড়েছে। এই মাহি নদী আরাবল্লী পর্বত থেকে নয়, সরি, আরাবল্লী অ্যাকচুয়ালি উৎপত্তি মধ্যপ্রদেশে। মধ্যপ্রদেশ থেকে শুরু হয়েছে, শুরু হয়ে খানিকটা উত্তর দিকে বয়ে গেছে। উত্তর দিকে বয়ে যাওয়ার সময় কর্কটক্রান্তি রেখাকে ক্রস করেছে, আবার যখন ফিরে আসে তখন আবার কর্কটক্রান্তি রেখাকে ক্রস করেছে। অত জেনে লাভ নেই, তোমরা মনে রাখবে মাহি নদী যেটা কর্কটক্রান্তি রেখাকে দুবার অতিক্রম করে। ওকে, এই গেল কর্কটক্রান্তি রেখা বিষয়ক আমাদের তথ্য। এরপরে আমাদের জানতে হবে ভারতের প্রমাণ সময় রেখা। ভারতের প্রমাণ সময় রেখা কি? এটা সাব না ব্যাং, খায় না মাখে, প্রমাণ সময় রেখা এটা আবার কি? এর ইংরেজিটাকে বলা হয় ইন্ডিয়ান স্ট্যান্ডার্ড টাইম। এইরকম একটা প্রমাণ সময় রেখা কল্পনা করা হয়েছে। এটা একটা দ্রাঘিমা রেখার অংশ, যার মান হচ্ছে 82 ডিগ্রি 30 মিনিট। অবশ্যই মনে রাখবে তোমরা 82 ডিগ্রি 30 মিনিট। কি 82 ডিগ্রি 30 মিনিট পূর্ব দ্রাঘিমাকে বলা হয় ভারতবর্ষের প্রমাণ সময় রেখা বা ইন্ডিয়ান স্ট্যান্ডার্ড টাইম লাইন। প্রমাণ সময় রেখা বলা হচ্ছে ভারতবর্ষের 82 ডিগ্রি 30 মিনিট পূর্ব দ্রাঘিমা রেখাকে। ওকে, কেন এরকম প্রমাণ সময় রেখা এটা আবার তৈরি করতে হলো কেন? কারণ আমরা যদি দেখছি ভারতবর্ষের যে বিস্তার, সেই ভারতবর্ষের বিস্তার হচ্ছে পূর্ব থেকে পশ্চিমে প্রায় 30 ডিগ্রি বিস্তার রয়েছে। 30 ডিগ্রি দ্রাঘিমার পার্থক্য রয়েছে। আমরা ছোটবেলায় পড়েছি 1 ডিগ্রি দ্রাঘিমার পার্থক্যে সময়ের পার্থক্য হয় 4 মিনিট। তাহলে 30 ডিগ্রি দ্রাঘিমার পার্থক্যে সময়ের পার্থক্য কত হবে? 120 মিনিট। তাহলে অরুণাচল প্রদেশে যে ব্যক্তি বসে আছে, সকাল হয়েছে সেখানে, সেখানে গুজরাটে দেখা যাবে রাত্রি তখনও আছে। যদি বলে, যদি কাউকে কেউ কোনো বন্ধু ফোন করেছে, ফোন করে জিজ্ঞেস করছে আরে তুই কি করছিস? না এই যে ব্রাশ করছি। আরে এত ভোর ভোর উঠে পড়েছিস, ব্রাশ করছিস, কি ব্যাপার? আরে ভাই আমার এখানে তো সকাল হয়ে গেছে। আরে কি সকাল হয়েছে? আমার এখানে অন্ধকার আছে এখনো, তোর কি সকাল হয়েছে? হেলে এবার ঝামেলা, তুই ঢম মারছিস না, হতেই পারে না, আমার এখানে এখনো রাত্রি, তোর ওখানে সকাল হয়ে গেছে। আবার হয়তো দেখা গেলো এরকম হয়েছে, কেউ বন্ধু ফোন করেছে, বলছি তুই কি করছিস? না এই যে আমি ডিউটি যাবো, বেরাচ্ছি। দেখা গেলো তখন সেখানে 8টা বাজে, তখন ডিউটি যাবে বেরোচ্ছে। আজ রাত্রিবেলা তোর ডিউটি, কি করে হয়? সেখানেও আবার ঝামেলা, একটা অবিশ্বাসের প্রশ্ন চলে আসছে। যখন ট্রেন ঢুকছে, অ্যানাউন্স করছে, দেখা গেলো 6টার সময় ট্রেন ঢুকবে। অরুণাচল প্রদেশে যখন যাচ্ছে, দেখা গেলো 8টার সময় ট্রেন ঢুকতেছে, বলে না রাইট টাইমে ট্রেন ঢুকেছে। সে এক ঝামেলা। 30 ডিগ্রি পার্থক্যের জন্য এই অরুণাচল প্রদেশ আর গুজরাটের এলাকাতে একটা 2 ঘন্টার টাইমের ডিফারেন্স হয়। ট্রেন চলাচল হোক, প্লেন চলাচল হোক, যাবতীয় অফিসিয়াল ডিউটি, সব জায়গায় এক্সপোর্ট ইম্পোর্ট ডিউটি, যত কিছু পুরো কার্য পরিচালনা হয় কি টাইম মেনটেন করেই তো। সময়ের তো একটা দাম আছে। তো সেই জায়গায় যাতে এই ধরনের কোনো মিসম্যাচ না হয়, এই ধরনের কোনো গন্ডগোল বা কন্ট্রোভার্সি না হয়, সেই জন্য বলা হয়েছে যে না তো অরুণাচল প্রদেশের অনুযায়ী টাইম চলবে, না তো গুজরাট অনুযায়ী টাইম চলবে, বা অরুণাচল প্রদেশের দ্রাঘিমাংশ অনুযায়ী টাইম চলবে, না গুজরাটের দ্রাঘিমা অনুযায়ী টাইম চলবে। বলছে এসব ছাড়ো, একটা দুটোকে ব্যালেন্স করা যায় এরকম একটা জায়গা খুঁজতে হবে। সেই জায়গাটা পাওয়া গেছে কোথায়? 82 ডিগ্রি 30 মিনিট দ্রাঘিমাতে গিয়ে পাওয়া গেছে। সেই দ্রাঘিমার উপর ডিপেন্ড করে এই যে অরুণাচল প্রদেশকে কিছুটা পিছিয়ে আনা হয়েছে আর গুজরাটকে কিছুটা এগিয়ে আনা হয়েছে, এনে এরকম একটা ব্যালেন্স করা হয়েছে 82.5 ডিগ্রি বা 82 ডিগ্রি 30 মিনিট পূর্ব দ্রাঘিমা। কারণ আমরা দেখেছিলাম এদিক থেকে শুরু হচ্ছে 68 ডিগ্রি 7 মিনিট থেকে 57 ডিগ্রি 25 মিনিট। তাহলে এখান থেকে 82 ডিগ্রি যদি হয়, এদিক থেকে 15 ডিগ্রি বাড়িয়ে দেওয়া হয়েছে, এদিকে 15 ডিগ্রি কমিয়ে দেওয়া হয়েছে, ব্যাস ল্যাটা চুকে গেল। একটা ব্যালেন্স টাইম করে দেওয়া হলো। এও বলবে যে না আমি ঠিক আছে, ও বলবে না ঠিক আছে, হ্যাঁ এই ব্যাপারটা, এই ব্যালেন্সটা কোনো ব্যাপার না, এরকম করে টাইমটা বানানো হয়েছে। এও কখনো বললো না যে আমি এগিয়ে আছি, এও কখনো বললো না আমি পিছিয়ে আছি। এই যে কন্ট্রোভার্সি, এটাকে মিনিমাইজ করার জন্য ভারতের প্রমাণ সময় রেখা যেটা হচ্ছে 82 ডিগ্রি 30 মিনিট। এইবার একটা কনসেপচুয়াল বিষয় আছে এখানে। আমি তোমাদেরকে বলেছিলাম আমাদের গ্লোবের মাঝামাঝি যে উলম্ব রেখা, তাকে বলেছিলাম মূল মধ্য রেখা। তার মান বলেছিলাম কি বলতো? 0 ডিগ্রি।
0 ডিগ্রি এটা গ্রিনিচ শহরের উপর দিয়ে গেছে, সেই জন্য এটাকে বলা হয় গ্রিনিচ মিন টাইম, এই মূল মধ্যরেখা। এইবার মূল মধ্যরেখার সাপেক্ষে যদি 68 ডিগ্রি 7 মিনিট হয়, তাহলে এখানে পার্থক্য কত? 68 ডিগ্রি পার্থক্য। 68 ডিগ্রি যদি পার্থক্য হয়, এটাকে 70 ধরে নাও। তাহলে 4 ডিগ্রিতে যদি 1 ডিগ্রিতে 4 মিনিটের পার্থক্য হয়, তাহলে এই 70 ডিগ্রির সঙ্গে 4 ডিগ্রি গুণ করলে কত হবে? 280। 280 যদি হয়, তাহলে অ্যারাউন্ড 5 ঘন্টার পার্থক্য, সময়ের পার্থক্য মূল মধ্যরেখার সঙ্গে। ইয়েস অর নো? আরে বোঝা যাচ্ছে কি? সবাই একটু কমেন্ট করে জানাবে বোঝা যাচ্ছে না যায়নি। ঘুমিয়ে পড়ো না ক্লাস করতে করতে, ঘুমিয়ে পড়লে সব ঘুমিয়ে যাবে। তাহলে 68 ডিগ্রি 7 মিনিট, এটাকে 70 ডিগ্রি ধরে নিলে তাহলে 7 4 28 280 মিনিটের পার্থক্য। 280 মিনিট সমান কত? 4 ঘন্টা 40 মিনিট। কিন্তু এখানে দেখো ভারতের প্রমাণ সময় ও গ্রিনিচের সময়ের মধ্যে পার্থক্য 5 ঘন্টা 30 মিনিট। কত ঘন্টা? 5 ঘন্টা 30 মিনিট। কত সময়ের পার্থক্য? 5 ঘন্টা 30 মিনিট। 5 ঘন্টা 30 মিনিট কি করে আসছে? কি করে আসছে? কারণ দেখো এই ইন্ডিয়ান স্ট্যান্ডার্ড টাইমের মান কত? ইন্ডিয়ান স্ট্যান্ডার্ড টাইমের মান হচ্ছে 82 ডিগ্রি 30 মিনিট। 82 ডিগ্রি 30 মিনিট, হ্যাঁ কি না? তাহলে 82 ডিগ্রি 30 মিনিট বা 82.5 ডিগ্রি যদি হয়, তাহলে 82 ইন্টু 4 করলে কত হবে? 4 2 8, 8 4 32, 3 ঘন্টা 28 মিনিট। কত? 3 ঘন্টা, সরি 328 মিনিট। 328 মিনিট হাফ ডিগ্রির জন্য কত? 2 মিনিট। কত হচ্ছে? 330 মিনিট। 330 মিনিট, 330 মিনিটকে ভাগ করো তো 60 দিয়ে, কত মিনিট হয়? কত ঘন্টা কত মিনিট হয় দেখো তো, বের করো, ক্যালকুলেটর খোলো। ক্যালকুলেটর খুলে ক্যালকুলেট করে বলো কত ঘন্টা কত মিনিট। তোমরা এত অলস হলে হবে? 5 ঘন্টা 30 মিনিট। কত হচ্ছে? 5 ঘন্টা 30 মিনিট। 6 5 30 আর 30 মিনিট, 5 ঘন্টা 30 মিনিট। তাহলে ইন্ডিয়ান স্ট্যান্ডার্ড টাইম আর মূল মধ্যরেখা বা গ্রিনিচ মিন টাইমের পার্থক্য কত সময়ের? 5 ঘন্টা 30 মিনিট। ওকে, তাহলে 5 ঘন্টা 30 মিনিট যদি হয়, এটা কোন দিকে অবস্থিত? ইন্ডিয়ান স্ট্যান্ডার্ড টাইম বা ভারতবর্ষ মূল মধ্যরেখা সাপেক্ষে কোন গোলার্ধে? পূর্ব গোলার্ধে অবস্থিত। যদি পূর্ব গোলার্ধে অবস্থিত হয়, তাহলে সূর্য কোন দিক থেকে উঠছে? সূর্য কোন দিক থেকে উঠছে? পূর্ব দিক থেকে ওঠে। তাহলে পূর্ব দিকে আগে সকাল হবে না মূল মধ্যরেখায় আগে সকাল হবে? নিশ্চয়ই পূর্ব দিকে হবে। ভারতবর্ষে আগে সকাল হবে। ভারতবর্ষ আগে সকাল হচ্ছে বলে তাই বলা হচ্ছে 5.5 ঘন্টা এগিয়ে, টাইম সর্বদা এগিয়ে। অর্থাৎ মূল মধ্যরেখাতে যখন মানুষ ঘুমোচ্ছে এখানে তখন, বা রাত্রি 12টা, এখানে তখন ভোর 5:30। ভারতবর্ষে ভোর 5:30, আর মূল মধ্যরেখাতে তখনও রাত্রি 12টা। বোঝা গেল কি বিষয়টা? এই হচ্ছে আমাদের কনসেপ্ট। নেক্সট দেখো, এরপরে আসবো আমরা ভারতের প্রতিবেশী দেশ সমূহ। প্রতিবেশী দেশ সম্পর্কে তো আমাদেরকে জানতে হবে, কে কখন অ্যাটাক করে পালাচ্ছে, কে কোথায় অ্যাকোয়ার করে নিচ্ছে, কোন কোন জায়গা নিয়ে নিচ্ছে। এইসব প্রতিবেশী দেশের কথা যখন জানবো, দেখবো বাংলাদেশ, তার প্রশাসনিক বিষয়গুলো আমরা জানবো, তার আন্তর্জাতিক যে সম্পর্ক সেই বিষয়ে আমরা জানবো। পাকিস্তান আছে, পুরো একদম শেষ করে দিয়ে, পুরো মানে সমাজ ব্যবস্থাটাকেই পুরো শেষ করে দিয়েছে, মনুষ্যত্ব মানবিকতাটাকেই পুরো শেষ করে দিয়েছে। যাই হোক, তবুও প্রতিবেশী দেশ তো, বাবা হয়ে ছেলের তো খবর রাখতে হবে, তাই রাখা দরকার আছে। পাকিস্তান, ভারতবর্ষের প্রতিবেশী দেশ হচ্ছে পাকিস্তান। কি? পাকিস্তান। পাকিস্তানের সঙ্গে ভারতবর্ষের সীমানার দৈর্ঘ্য 3323 কিলোমিটার। 3323 কিলোমিটার, যেটা গুজরাট, রাজস্থান, পাঞ্জাব, জম্মু কাশ্মীর আর লাদাখের সঙ্গে যুক্ত আছে। আফগানিস্তানের সঙ্গে 106 কিলোমিটার আমাদের রাস্তা ছিল, আমাদের সীমানা ছিল। যে সীমানাটাকে আমরা কি বলি? আমরা বলি ডুরান্ড লাইন। বর্ডারটাকে বলা হচ্ছে ডুরান্ড লাইন। এই যে ডুরান্ড লাইন, এটা কিন্তু বর্তমানে আর নেই। আফগানিস্তানে আমরা জানি তালিবানিদের শাসন চলছে, কিন্তু তবুও এই পাকিস্তানিদের থেকে অনেক ভদ্র, অনেক ভদ্র। 106 কিলোমিটার যে বর্ডার লাইন, সেটা বর্তমানে নেই। সেটা যে আমাদের পিওকে, সেই পিওকের জায়গাটাতে থেকে গেছে। আমি দেখাবো তোমাদেরকে। কেবলমাত্র লাদাখের সঙ্গে
খানিকটা ছিল 106 কিলোমিটার, বর্তমানে নেই, যেটা পাক অকুপাইড কাশ্মীর বা পাকিস্তানিরা আতঙ্কবাদীরা তারা কি করেছে ওই জায়গাটা ক্যাপচার করে রেখেছে, দিয়ে কেস টেস করে দিয়ে এখন সেটা অমীমাংসিত হয়ে রয়েছে। চীন আরো বড় মানে কি বলা যায়, সব ভারতের শত্রু বলতে পারি, হারামি টাইপের। 1488 কিলোমিটার আছে, লাদাখ, উত্তরাখণ্ড, হিমাচল প্রদেশ, সিকিম, অরুণাচল প্রদেশ। নেপাল আছে 1751, বৌদ্ধ ধর্মের দেশ, ভালো যথেষ্ট, মাঝে মাঝে আবার বিগড়ে যায়, চীনের কথা শুনে একটু উধড়ায় আর কি। তারপর কারণ বেশি উধড়ালে হবে না, চীনের যে এক্সপোর্ট ইম্পোর্ট হয় ভারতবর্ষের উপর দিয়ে হয়, সেই এক্সপোর্ট ইম্পোর্ট বন্ধ করে দিলে নেপালের এক্সপোর্ট ইম্পোর্ট বন্ধ করে দিলে নেপাল না খেতে পেয়ে মরে যাবে। উত্তরপ্রদেশ, উত্তরাখণ্ড, বিহার, পশ্চিমবঙ্গ, সিকিমের মধ্যে আছে। ভুটান অত্যন্ত ভদ্র একটা দেশ, 699 কিলোমিটার, এখানেও বৌদ্ধ ধর্মটা প্রধান। সিকিম, পশ্চিমবঙ্গ, আসাম, অরুণাচল প্রদেশের সঙ্গে যুক্ত। বাংলাদেশ 4096.7 কিলোমিটার বাংলাদেশ আছে, আমি বাংলাদেশকে কাংলাদেশ বলি। পশ্চিমবঙ্গ, আসাম, মেঘালয়, ত্রিপুরা, মিজোরাম, এটা হচ্ছে টোটাল আমাদের এই জায়গাগুলো বাংলাদেশের সঙ্গে সীমানা করে রেখেছে, একদম ত্রিপুরা থেকে শুরু করে মিজোরাম থেকে শুরু করে ত্রিপুরা হয়ে মেঘালয়, তারপরে আসাম এবং পশ্চিমবঙ্গের সঙ্গে সব থেকে বেশি প্রায় 2267 কিলোমিটার মতো জায়গা রয়েছে। মায়ানমার 1643 কিলোমিটার, মিজোরাম, মণিপুর, নাগাল্যান্ড, অরুণাচল প্রদেশ, এই জায়গাগুলো আমাদের সীমান্তবর্তী রাজ্য বা প্রতিবেশী দেশসমূহ। এখান থেকে কোশ্চেন পড়ে কি, ভারতবর্ষের সঙ্গে কোন দেশের আন্তর্জাতিক সীমানার দৈর্ঘ্য সব থেকে বেশি? তোমরা উত্তর করবে বাংলাদেশ। নেক্সট দেখো, আন্তর্জাতিক সীমান্তবর্তী লাইন তোমাদেরকে সে কথা বলেছিলাম, তোমরা ছবিটা দেখে নিশ্চিতভাবে বুঝতে পারছো। প্রথমেই আছে পাকিস্তান, র্যাডক্লিফ, পাকিস্তানের সঙ্গে বাংলাদেশ পূর্ব পাকিস্তান হিসেবে ভাগ হয়ে গেছিল। র্যাডক্লিফ তখন সেটাকে পূর্ব পাকিস্তান আর পাকিস্তান বিভাজনের ক্ষেত্রে র্যাডক্লিফের নাম অনুসারে র্যাডক্লিফ লাইন করা হয়েছিল। তো এখনো বাংলাদেশের সঙ্গে তাই যে সীমানা সেটাকে আমরা র্যাডক্লিফ ধরবো। এইটা হচ্ছে র্যাডক্লিফ লাইন, এটা হচ্ছে র্যাডক্লিফ লাইন। আর এই তো পাকিস্তান এই জায়গাটা অ্যাকোয়ার করে রেখেছে, এটাকে বলা হয় লাইন অফ কন্ট্রোল, এলওসি বলা হয়, লাইন অফ কন্ট্রোল। আর চীন বেটা এখান থেকে এই জায়গাটা অ্যাকোয়ার করে রেখেছে, এটাকে বলা হয় লাইন অফ অ্যাকচুয়াল কন্ট্রোল, এলএসি, লাইন অফ অ্যাকচুয়াল কন্ট্রোল বলা হয়। ঠিক আছে, তাহলে বাংলাদেশের, তাহলে এটা মিজোরাম হয়ে, ত্রিপুরা হয়ে, আসাম হয়ে, এইখান থেকে পশ্চিমবঙ্গ, এটা হচ্ছে বাংলাদেশ বর্ডার, এটা হচ্ছে র্যাডক্লিফ লাইন। আফগানিস্তানের সঙ্গে ডুরান্ড 106 কিলোমিটার ছিল, কিন্তু বর্তমানে পিওকে থাকার কারণে এটা নেই। চীন আছে ম্যাকমোহন লাইন, চীনের সঙ্গে ম্যাকমোহন লাইন। ঠিক আছে, এই জায়গাগুলো মাথায় রাখতে হবে। এই হচ্ছে ম্যাকমোহন লাইন, যেটা অরুণাচল প্রদেশের সঙ্গে সীমানা করে রেখেছে চীন, এই জায়গাটা, এটাকে বলা হচ্ছে ম্যাকমোহন লাইন। তারপরে তো এইটা ভুটান আছে, ভুটান ঢুকে যাচ্ছে, নেপাল ঢুকে যাচ্ছে, নেপালের উপরে যে চীনের তিব্বতের অংশ, সেখানে কিন্তু ম্যাকমোহন হচ্ছে, কিন্তু তিব্বতের অংশ ছিল। আরেকটা আমরা কি পাচ্ছি, এই যে অংশটা, এই যে ছোট্ট করে অংশটা দেখতে পাচ্ছ, ছোট্ট করে পাকিস্তানের উপরে যে ছোট্ট করে অংশ, এটাই হচ্ছে আফগানিস্তানের অংশ, এইখান থেকে শুরু। আর এটা হচ্ছে আমাদের পাকিস্তান, এটা হচ্ছে পাকিস্তান। ম্যাপ থেকে এর অবস্থান মুছে দিতে হবে, এটা হচ্ছে পাকিস্তান। ঠিক আছে, এই যে ছোট্ট করে অংশটা 106 কিলোমিটার ছিল, এটাকেই ছিল ডুরান্ড লাইন। এই জায়গাটা পাকিস্তান যেহেতু অ্যাকোয়ার করে নিয়েছে, এই যে দেখতে পাচ্ছ তোমরা, পাকিস্তান এই জায়গাটা অ্যাকোয়ার করে নিয়েছে, পিওকে বলা হচ্ছে লাইন অফ কন্ট্রোল। যার জন্য আফগানিস্তানের সঙ্গে যে অংশটা ভারতবর্ষে ছিল সেটা এখন কিন্তু আর নেই, অর্থাৎ ডুরান্ড লাইনটা কিন্তু এখন আর নেই। বোঝা যাচ্ছে কি সবার? ভারতবর্ষের সীমা সূচক চ্যানেল, খুব খুব গুরুত্বপূর্ণ। সীমা সূচক চ্যানেল মানে ভারতবর্ষের সঙ্গে অন্যান্য বা দ্বীপ, চ্যানেল বলতে দুটো দ্বীপ, তার মধ্য দিয়ে একটা কাল্পনিক রেখা বা অক্ষরেখার মান কত, এটাকে বলা হচ্ছে চ্যানেল। এই তোমরা দেখতে পাচ্ছ কি, হ্যাঁ 8 ডিগ্রি চ্যানেল কার মধ্যে আছে? দেখো, এইটা হচ্ছে ভারতবর্ষ, এটা হচ্ছে ভারতবর্ষের দক্ষিণ ভাগ। এই দক্ষিণ ভাগ থেকে যদি আমরা দেখি, বাঁ দিকে আরব সাগরে আছে লাক্ষাদ্বীপ, লাক্ষাদ্বীপের পরে আছে মিনিকয়ের পরে আছে মালদ্বীপ। এই যে মিনিকয় আর মালদ্বীপ, তার মাঝখানে আছে 8 ডিগ্রি চ্যানেল। এর দিকে আমরা যদি দেখি, এই যে নিকোবর, আন্দামান নিকোবরের পরে এই যে অংশটা, এটা হচ্ছে ইন্দোনেশিয়া, এই ইন্দোনেশিয়ার
পরে অর্থাৎ আগে নিকোবরের পরে এই জায়গাটা হচ্ছে 6 ডিগ্রি চ্যানেল, এটা 6 ডিগ্রি। বাম দিকে আবার চলে আসো 8 ডিগ্রি মিনিকয় আর মালদ্বীপের মধ্যে, লাক্ষাদ্বীপ আর মিনিকয়ের মধ্যে 9 ডিগ্রি চ্যানেল। আবার চলে আসো গ্রেট নিকোবর আর আমাদের আন্দামান, সাউথ আন্দামান বা লিটিল আন্দামান আর গ্রেট নিকোবরের মধ্যে আছে আমাদের 10 ডিগ্রি চ্যানেল। মনে রাখবে প্রত্যেকে, পরীক্ষায় কিন্তু আসে 6 ডিগ্রি চ্যানেল ভারত ও ইন্দোনেশিয়ার মধ্যে অবস্থিত। কাদের মধ্যে অবস্থিত? ভারত আর ইন্দোনেশিয়ার মধ্যে 6 ডিগ্রি চ্যানেল, যেটা দেখালাম, যেটা বে অফ বেঙ্গলে অবস্থিত। হ্যাঁ, আর 8 ডিগ্রি চ্যানেল মিনিকয় ও মালদ্বীপ, 8 ডিগ্রি চ্যানেল মিনিকয় আর মালদ্বীপ, 8 ডিগ্রি চ্যানেল, কারণ এটা নিরক্ষরেখা থেকে হিসাব করা হচ্ছে। নিরক্ষরেখা থেকে এটা কাছে 6 ডিগ্রি, তার একটু উপরে উঠলে 8 ডিগ্রি, তার উপরে 9 ডিগ্রি। আমরা জানি এইখান থেকে 8 ডিগ্রি 4 মিনিট থেকে ভারতবর্ষ শুরু হয়ে যাচ্ছে। এখানে দেখো নিকোবর আছে, নিকোবরের যে ইন্দিরা পয়েন্ট বা পিগমেলিয়ান পয়েন্ট যেটাকে আমরা বলছি, সেই পিগমেলিয়ান পয়েন্টের মান কত? 6 ডিগ্রি 45 মিনিট। তাহলে আরেকটু 45 মিনিট উপরে উঠলে ইন্দোনেশিয়া থেকে আমরা কাকে পেয়ে যাব? পিগমেলিয়ান পয়েন্টকে পেয়ে যাব। আবার এদিক থেকে মালদ্বীপ, মালদ্বীপ নিরক্ষরেখার কাছাকাছি অবস্থিত। মালদ্বীপের মানুষরা কিন্তু কালো কালো হয়। মঈনুদ্দিন মইজু এখানকার প্রেসিডেন্ট, মইজু কালো, রং কালো, নিরক্ষরেখার কাছাকাছি হচ্ছে না, রং কালো হয় এদের গায়ের রং। আমাদের সাউথ ইন্ডিয়ার লোকেদের গায়ের রং দেখবে খানিকটা চাপা বা কালো, কারণ নিরক্ষরেখার দিকে থাকার কারণে ওখানে সূর্য কিরণটা অনেক বেশি পড়ে লম্বালম্বি ভাবে। মিনিকয় লাক্ষাদ্বীপের মধ্যে 9 ডিগ্রি চ্যানেল, তার একটু উপরে আছে, এটা হচ্ছে আমাদের 10 ডিগ্রি চ্যানেল। বোঝা গেল বিষয়টা কি? তাহলে এই হচ্ছে আমাদের চ্যানেল। লাক্ষাদ্বীপ আর মালদ্বীপের মধ্যে 9 ডিগ্রি, 10 ডিগ্রি আন্দামান নিকোবর। তোমরা কোনটা মনে রাখবে? 10 ডিগ্রি, এটা মনে রাখলেই চলবে। 10 ডিগ্রি চ্যানেল, শুধু এইটাই মনে রাখলে আমাদের কাজ মিটে যাবে। নেক্সট দেখো ভারতের উপকূল রেখা। এখান থেকে কোশ্চেন আসে একটাই, ভারতের উপকূল রেখার দৈর্ঘ্য কত, কিংবা কোন রাজ্যের উপকূল রেখার দৈর্ঘ্য সব থেকে বেশি। কোন রাজ্যের উপকূলের দৈর্ঘ্য সব থেকে বেশি? উত্তর হবে গুজরাট। গুজরাটের উপকূলের দৈর্ঘ্য সব থেকে বেশি। গুজরাটে দুটো উপকূল থাকে, একটা কচ্ছ উপকূল, একটা কাথিয়াবাড় উপকূল। সেই কচ্ছ আর কাথিয়াবাড় উপকূল বেশি হওয়ার কারণ হচ্ছে গুজরাটে দেখবে যে মানচিত্রটা যদি তোমরা দেখো, এই জায়গাটা খাঁজ কাটা, এরকম করে খাঁজ কাটা হওয়ার জন্য জলভাগের সঙ্গে একটু বেশি পরিমাণ আঁতাত আছে, যার জন্য এর উপকূল রেখার দৈর্ঘ্য সব থেকে বেশি। কত? 1214.7 কিলোমিটার মান পড়ে না। আমি তোমাদের বোঝার জন্য জাস্ট তুলে দিয়েছি, তোমরা চাইলে পড়তে পারো, না চাইলে কোনো দরকার নেই। 1214.7 মানে 1215 কিলোমিটারের কাছাকাছি, সব থেকে বেশি গুজরাট। শুধু এইটা মাথায় রাখবে যে উপকূল রেখার দৈর্ঘ্য বেশি গুজরাট। টোটাল মূল ভূখণ্ডের যদি বলা হয় 5422.6 বা 5423 কিলোমিটার। আর যদি বলা হয় দ্বীপপুঞ্জ নিয়ে, দ্বীপপুঞ্জ শুধু যদি দ্বীপপুঞ্জ বলে 2094 কিলোমিটার। এবং টোটাল যদি বলে, এটা কিন্তু বার্থডের কোশ্চেন, ভারতবর্ষের মোট দ্বীপপুঞ্জ নিয়ে ভারতবর্ষের মোট উপকূল রেখার দৈর্ঘ্য কত? 7516.6 কিলোমিটার। 7516.6 কিলোমিটার, এইটা মনে রাখবে। তার সঙ্গে এটা মনে রাখবে, সর্বাধিক উপকূল রেখার দৈর্ঘ্য সেটা হচ্ছে গুজরাট। ওকে, এই হচ্ছে উপকূল রেখা। উপকূল তাকেই বলা হয় যার সাইডে জল আছে। উপকূল রেখা মানে মূল ভূখণ্ড, কোন একটা দেশের মূল ভূখণ্ড যার যেখানে জলভাগ এসে টাচ করেছে, সেটাকেই আমরা কি বলি? উপকূল রেখা। কি বলি? কোস্টাল লাইন, উপকূল রেখা। তাহলে এখান থেকে উপকূল রেখা শুরু হচ্ছে। গুজরাটের উপর অংশকে বলা হয় কচ্ছ উপকূল, কাথিয়াবাড় উপকূল। জিওগ্রাফিক্যাল ডিভিশনে আমি তোমাদেরকে খুব ভালো করে পড়াবো। উপকূলীয় সমভূমি অঞ্চল যখন পড়াবো তোমাদেরকে খুব ভালো করে বলবো। তারপরে আছে কোঙ্কন উপকূল, তারপরে আমরা বলছি মালাবার উপকূল। এটা হচ্ছে আরব সাগরের সঙ্গে আমাদের ভারতবর্ষের পশ্চিম প্রান্ত যেটা টাচ করে রয়েছে। যদি পূর্ব প্রান্ত বলা হয়, পূর্ব প্রান্তে আমরা শেষের দিকে পাবো করমণ্ডল উপকূল, করমণ্ডল। তার উপরে পাবো অন্ধ্র কোস্ট আর উৎকল কোস্ট। এইটাকে দুটোকে একসঙ্গে বলা হয় উত্তর সরকার উপকূল। কি বলা হয়? উত্তর সরকার উপকূল, টিএমসি সরকার নয়, উত্তর সরকার উপকূল। ঠিক আছে, উত্তর সরকার উপকূল দুটো অংশে বিভক্ত। একটাকে বলা হয় উৎকল উপকূল। উৎকল, উৎকল জলধি তরঙ্গ। আমরা জানি আমাদের জাতীয় সঙ্গীতে রয়েছে পাঞ্জাব সিন্ধু, গুজরাট ও মারাঠা, দ্রাবিড় উৎকলবঙ্গ। পুরো ভারতবর্ষকে স্পেসিফাই করা রয়েছে আমাদের জাতীয় সঙ্গীতে, তাই না? তোমরা খেয়াল করেছো হয়তো, অনেকে যদি খেয়াল করে দেখবে, যদি না করে থাকো। জাতীয় সঙ্গীতে রবি ঠাকুর পুরো ভারতবর্ষটাকে ডেসক্রাইব করেছে। কিরকম? যদি তোমরা ভারতবর্ষের মানচিত্র দেখো, সেখানে বলা হচ্ছে পাঞ্জাব। পাঞ্জাব মানে পূর্ব পাঞ্জাব, পশ্চিম পাঞ্জাব দুটো নিয়ে।
তখন পাকিস্তান ভাগ হয়নি, সেই সময়কার লেখা। পাঞ্জাব ও সিন্ধু, তার নিচে সিন্ধু অঞ্চল, পাঞ্জাবের নিচে সিন্ধু অঞ্চল আমাদের এখন বর্তমানে পাকিস্তান অঞ্চলটা। পাঞ্জাব ও সিন্ধু, গুজরাট ও মারাঠা, মারাঠা মানে মহারাষ্ট্র, তখন তো মহারাষ্ট্র কর্ণাটক ভাগ হয়নি, মহারাষ্ট্র এই অংশটা। পাঞ্জাব ও সিন্ধু, গুজরাট ও মারাঠা। দ্রাবিড়, দ্রাবিড় মানে পুরো দক্ষিণবঙ্গ। দ্রাবিড়, উৎকলবঙ্গ, উৎকল মানে আমাদের উড়িষ্যা, আর উপরে হচ্ছে বঙ্গ মানে পশ্চিমবঙ্গ। পাঞ্জাব সিন্ধু গুজরাট মারাঠা দ্রাবিড় উৎকলবঙ্গ। বিন্ধ্য হিমাচল মানে আমাদের ভারতবর্ষের যে উত্তর দক্ষিণকে ভাগ করেছে যে অঞ্চলটা, সেটাকে আমরা বলি জলবিভাজিকা। কোনো দুটো অঞ্চলকে ভাগ করেছে, এটাকে একটা আমরা কি বলি বিভাজিকা, জলবিভাজিকা নয়, দুটো জলকে মানে জলীয় তন্ত্র যেটা তাকে ভাগ করলে জলবিভাজিকা আমরা বলি, ওয়াটার সেট বলি। তো এখানে ভারতবর্ষকে উত্তর দক্ষিণে ভাগ করেছে। বিন্ধ্য হিমাচল, বিন্ধ্য হিমাচল যমুনা গঙ্গা, হিমাচল অঞ্চল পুরোটার কথা বলা হয়েছে, হিমালয়ের কথা বলা হয়েছে বেসিক্যালি। আর গঙ্গা আর যমুনার মতো পবিত্র নদীর উল্লেখ করা রয়েছে আমাদের জাতীয় সঙ্গীতে। সুন্দর করে এগুলো একটু ভাবলে পাওয়া যায়। যাই হোক, তাহলে এই যে আমাদের টোটালটা হচ্ছে এই হচ্ছে উপকূল রেখা ৭৫১৬.৬ কিলোমিটার। ওকে, নেক্সট ভারতের রাজ্য সমূহের বিবরণ আমরা জানি। কতগুলো রাজ্য? ভারতে 28টা রাজ্য, টোটাল 28টা রাজ্য, 28, আর হচ্ছে 8টা কেন্দ্রশাসিত প্রদেশ। সব থেকে বড় রাজ্য কোনটা? সব থেকে বড় রাজ্য হচ্ছে রাজস্থান। সব থেকে বড় রাজ্য রাজস্থান, কিন্তু কোনো কাজের নয়, বেশিরভাগটা পশ্চিম প্রান্তটা মরু অঞ্চল, থর মরুভূমি বলি আমরা, থর মরুভূমি। শুধু খালি ওই ব্ল্যাকিশ ওয়াটার না, আমাদের বলে সল্ট ওয়াটার, লবণাক্ত জল, যেটা হচ্ছে সম্বর হ্রদ বলছি আমরা, পড়বো ওগুলো, শুধু বালি দিয়ে ভর্তি। বৃহত্তম রাজ্য হচ্ছে রাজস্থান, সব থেকে বড়। ক্ষুদ্রতম গোয়া। ফ্যাকচুয়াল ডাটা মনে রাখবে অবশ্যই, পরীক্ষায় আসে, এগুলোই পরীক্ষায় আসবে। সর্বাধিক জনসংখ্যা 2011 সেন্সাস অনুযায়ী বলছি। বর্তমানে তোমরা নিশ্চয়ই কানাঘুষো শুনে থাকবে যে এবারেও সেন্সাস হতে চলেছে, আইদার 2025 হবে না, 2026-এর দিকে হয়তো সেন্সাস হবে। সেখানে জাতি ধর্ম এইসব বিষয় নিয়েও কিন্তু সেন্সাস হবে। সেই 2011 সালের পরে 2021 সালে হওয়ার কথা, তারপর তো 2021 সাল থেকে করোনা হওয়ার কারণে তো হয়নি, 2026-এর দিকে হবে। তাহলে আমরা যেটা পড়ছি, যে ডাটাটা নিচ্ছি, সেটা কিন্তু ডিপেন্ডিং অন দ্য সেন্সাস অফ 2011। সব থেকে বড় রাজ্য হচ্ছে রাজস্থান, ক্ষুদ্রতম গোয়া। সব থেকে বেশি মানুষ বাস করে, প্রায় 22 থেকে 25 কোটির মতো মানুষ বাস করে, সেটা হচ্ছে উত্তরপ্রদেশ। সব থেকে কম সিকিম, খুব কম জনসংখ্যা, এখানকার মানুষ থাকতে এখন ভয় পাচ্ছে, কারণ আমরা শুনেছি আগের বছর বিরাট বড় একটা হড়পা বান যেটাকে আমরা বলছি, এসে পুরো সিকিমটা ধ্বংস হয়ে গেছে। সর্বাধিক জনঘনত্ব, সব থেকে বেশি জনঘনত্ব যদি আমরা দেখি, বিহারে গাদা গাদা করছে মানুষ, 1100 মতো মানুষ প্রতি বর্গ কিমিতে থাকে। তারপরে পশ্চিমবঙ্গ 1028 জন করে থাকে। সব থেকে কম জনঘনত্ব অরুণাচল প্রদেশ, বন জঙ্গল অঞ্চল, পাহাড় আর বন জঙ্গলে ভর্তি অরুণাচল প্রদেশ। সর্বাধিক সাক্ষরতা, সব থেকে বেশি শিক্ষিত মানুষ কোথায় আছে? কেরালাতে। কেরালাতে আছে সব থেকে বেশি শিক্ষিত মানুষ, সেখানে আমরা জানবো বামফ্রন্ট সরকার রয়েছে। সর্বনিম্ন সাক্ষরতা কোথায় আছে? বিহারে। সর্বাধিক সর্বনিম্ন সাক্ষরতা বিহার। কিন্তু বর্তমান বিহার যেভাবে এগোচ্ছে, যার জন্য রেসপন্সিবল তোমরা জানো, নাম শুনেছো, খানসের। তা বিহারের যে এখন এডুকেশনকে নিয়ে বিরাট বড় একটা রেভলিউশন নিয়ে এসছেন। তো বর্তমানে ভারতবর্ষের সেন্সাস 2011 অনুযায়ী কিন্তু বিহার সব থেকে কম সাক্ষরতা যুক্ত রাজ্য। বুঝে গেল? এই হচ্ছে ভারতবর্ষের ম্যাপ। 28টা রাজ্য, 8টা কেন্দ্রশাসিত প্রদেশ, প্রত্যেকটা এখানে রয়েছে। নেক্সট দেখো, ভারতের রাজ্যসমূহের বিবরণ আর কি কি আছে। পৃথিবীতে সব থেকে বেশি বৃষ্টিপাত যুক্ত রাজ্য, সব থেকে বেশি বৃষ্টিপাত কোথায় হয়? আসামে হয়। আসামে সব থেকে বেশি বৃষ্টিপাত হয়। কিন্তু যদি বলা হয় সব থেকে বেশি বৃষ্টিপাত যুক্ত এলাকা কোনটা, অঞ্চল কোনটা, তোমরা করবে মেঘালয়ের মৌসিনরাম। কি করবে? মৌসিনরাম, সর্বাধিক বৃষ্টিপাত যুক্ত অঞ্চল মৌসিনরাম। ভারতবর্ষের হৃদয় বলা হয় মধ্যপ্রদেশকে, কারণ তোমরা দেখো আমাদের হৃদয় কোথা থাকে? আমাদের একদম বুকের মাঝখানে থাকে, শরীরের মধ্যবর্তী অংশে থাকে। সেই জন্য যেহেতু মধ্যপ্রদেশ ভারতবর্ষের মাঝে অবস্থিত, একেবারে মাঝে, তাই এটাকে বলা হচ্ছে হার্ট বা হৃদয়।
বেশি বনভূমির পরিমাণ, সব থেকে বেশি বনভূমি দেখা যায় মধ্যপ্রদেশে, সব থেকে বেশি বনভূমি রয়েছে মধ্যপ্রদেশ। জেলার সংখ্যা সর্বাধিক উত্তরপ্রদেশে, সব থেকে জেলা বেশি রয়েছে। এখানে আমরা যদি দেখি এমএলএ এমপি সিটের সংখ্যাও অনেক বেশি। ভারতের প্রথম ভাষাভিত্তিক রাজ্য অন্ধ্রপ্রদেশ, প্রথম 1956-এ যখন রিঅর্গানাইজেশন অফ স্টেট হচ্ছিল তার কিছু আগে শ্রী রামালু, পট্টভি শ্রী রামালু ভাষার ভিত্তিতে রাজ্য দরকার এই দাবি করে অনশন করতে গিয়ে মারা যান। তারপরেই তড়িঘড়ি করে প্রথম ভাষাভিত্তিক রাজ্য তেলেগু ভাষীদের নিয়ে রাজ্য তৈরি হয়েছিল অন্ধ্রপ্রদেশ, এবং তাই ভাষাভিত্তিক প্রথম যে রাজ্যটা গঠন হয়েছিল দ্যাট ইজ অন্ধ্রপ্রদেশ। ভারতের দানের গোলা বলা হয় অন্ধ্রপ্রদেশ, এশিয়ার ডিমের ঝুড়ি বলা হয় অন্ধ্রপ্রদেশ। তোমরা যদি কেউ ভেলোরে ডাক্তার দেখাতে যাও দেখবে চারিদিকে সবাই এরকম ছোট 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 ডিম পাওয়া যায়, প্রচুর ডিম, সেই জন্য এটাকে বলা হয় ডিমের ঝুড়ি। ভারতের আপেল রাজ্য হিমাচল প্রদেশ, কিন্তু টেস্টি আপেল কাশ্মীর। কাশ্মীরের আপেল সব থেকে, কাশ্মীরি আপেল সব থেকে বেশি টেস্টি। খনিজ ভাণ্ডারের দেশ কাকে বলা হয়? ঝাড়খণ্ড। খনিজ ভাণ্ডারের দেশ কাকে বলা হয়? ঝাড়খণ্ড। ঝাড়খণ্ড পুরো রাজ্যটা খনিজ সম্পদের উপরে পুরো বসে আছে, পুরো খনিজ সম্পদ নিচটাতে, তাই এটাকে বলা হয় খনিজ ভাণ্ডারের দেশ। দেবতার বাসভূমি উত্তরাখণ্ড কেন বলে তোমরা নিশ্চয়ই জানো, গঙ্গোত্রী, যমুনোত্রী, আমাদের বদ্রীনাথ, কেদারনাথ, যাইনাথ বলো, সব নাথ আমাদের উত্তরাখণ্ড, সেই জন্য। তাছাড়া এখানে যে বড় বড় পাহাড়গুলো রয়েছে তার উপরে যখন বরফগুলো জমে যায়, শ্বেত শুভ্র আমরা বলতে পারি, একদম সাদা হয়ে যায়, অ্যাডব অফ গড বলা হয় এই উত্তরাখণ্ডে। তাই জন্য বলা হয় যেন দেবতারা ওখানেই বসবাস করে। কি জানি অত ঠান্ডায় দেবতাদের বাস কি করে হয়, মানুষের চিন্তা ভাবনা থেকে এই জায়গা যে দেবতাদের বাস। তবে হ্যাঁ, যে স্বর্গীয় আমরা বলতে পারি কি দৃশ্য ভালো লাগার মতো, সত্যি একটা মনের মধ্যে সেই ধরনের একটা ফিলিংস আসবে, যে ফিলিংসটা থেকে মনে হবে যে না সত্যিই যেন ভগবান এখানে বিরাজ করছে, শান্তি একদম। পঞ্চনদের দেশ বলা হয় কাকে? পাঞ্জাবকে। কাকে বলা হয়? পঞ্চনদের দেশ পাঞ্জাব। পঞ্চ আব, পঞ্চ দোয়াব, 5টা দোয়াব আছে। সিন্ধ সাগর দোয়াব থেকে শুরু করে চাজ দোয়াব, রচনা দোয়াব, বিস্ত দোয়াব আছে, 5টা দোয়াব। আমি তোমাদের ভূপ্রাকৃতিক বিভাগ যখন পড়াবো সমভূমিতে তোমাদেরকে বলবো যে সিন্ধু আর ঝেলামের মধ্যে কি আছে, সিন্ধ সাগর দোয়াব। ঝেলাম আর আমাদের চেনাবের মধ্যে আছে চাজ দোয়াব। তারপরে ধরো তোমার চেনাবের সঙ্গে রাবি, রচনা দোয়াব। রাবির সঙ্গে বিয়াস, বিস্ত দোয়াব। তারপর ধরো বিপাশার সঙ্গে শতদ্রু, না বিপাশার সঙ্গে শতদ্রুতে আছে বিস্ত দোয়াব। বারি দোয়াব আছে, বিপাশা আর ইরাবতীর মধ্যে বারি দোয়াব। তাহলে এইরকম দোয়াব আছে, সেটা হচ্ছে পাঞ্জাব। পাঞ্জাব কিন্তু সব থেকে উর্বর জায়গা, সব থেকে উর্বর জায়গা। আমরা যখন গ্রিন রেভলিউশনের কথা জানবো, সবুজ বিপ্লবের কথা জানবো, সেখানে আমরা দেখব যে এই সবুজ বিপ্লব যেটা বেসিক্যালি এই অঞ্চলে যে জায়গায় সংঘটিত হয়েছিল সেটা হচ্ছে পাঞ্জাব। এই জায়গাটা খুবই উর্বর, কারণ এই পঞ্চদোয়াব পুরো নদী আর তার পলিমাটি, অ্যালুভিয়াল সয়েল আমরা বলছি, এই পলিমাটি হওয়ার কারণে এই জায়গাটা খুব উর্বর, তাই এটাকে বলা হয় পঞ্চনদের দেশ। এই হচ্ছে টোটাল আমাদের ভারতবর্ষের পরিচিতি, বোঝা গেল? এই টোটাল ভারতবর্ষের পরিচিতি, ভারতবর্ষের বিস্তার থেকে শুরু করে উত্তর, দক্ষিণ, পূর্ব, পশ্চিম, কটা রাজ্য, তার রাজ্যের কিছু বৈশিষ্ট্য, প্রতিবেশী দেশসমূহ, সবগুলো আজকের এই ক্লাসে আমরা পড়লাম। আশা করি তোমাদের প্রত্যেকেরই বোধগম্য হয়েছে, প্রত্যেকে ভালো করে বুঝতে পেরেছো। যদি কারোর অসুবিধা হয় তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে, আর যদি ভালো লাগে দয়া করে তোমরা ভিডিওটাতে লাইক করবে, যাতে পরে এই ধরনের ভিডিও বানানোর জন্য আরও খানিকটা উৎসাহ পাই। উৎসাহ কি আর কিভাবে আসে সেটা নিশ্চয়ই তোমরা প্রত্যেকেই অবগত, কারণ প্রত্যেকটা জিনিসের পেছনে একটা কোনো উদ্দেশ্য থাকে। মানুষ আজকে পশ্চিমবঙ্গের কথা যদি ভাবি, শুধু পশ্চিমবঙ্গে নয় সারা ভারতবর্ষের যে আনএমপ্লয়মেন্ট দেখছি, বেরোজগারি, সেখানে যদি তাদের এই প্রস্তুতি পর্বে চাকরি পাওয়ার পেছনে একটা বা কোনো অপরচুনিটি এসছে তাকে কাজে লাগানোর পেছনে যদি খানিকটা সহযোগিতা করতে পারি, আমি নিজেকে ধন্য বলে মনে করব। তাই সেই উদ্দেশ্যে এই ধরনের একটা বলতে পারো তোমরা পরিকল্পনা, সেই পরিকল্পনা যাতে এগিয়ে নিয়ে যেতে পারি, সুন্দরভাবে এগিয়ে নিয়ে যেতে পারি, তার জন্য তোমাদের সহযোগিতা অবশ্যই দরকার। তোমরা অবশ্যই তোমাদের কাজে লাগুক ভিডিওগুলো, তোমাদের
স্বপ্ন পূরণ হোক, প্রত্যেকের ইচ্ছে পূরণ হোক। তাই তোমরা অবশ্যই ভিডিওগুলো দেখবে, লাইক করবে, প্রবলেম থাকলে কমেন্ট করবে, ভালো লাগলেও কমেন্ট করে জানাবে যে ভালো লেগেছে কি কেমন লেগেছে। তোমরা সাজেশন দিতে পারো যে না এইভাবে আরেকটু এইরকম করলে ভালো হতো, ওই রকম করলে ভালো হতো, যে কোনো একটা সাজেশন যদি তোমাদের দিতে ইচ্ছে হয় তোমরা অবশ্যই দেবে। আর সবার সাফল্য কামনা করি, সবার স্বপ্ন পূরণ হোক এই আশা রেখে আজকে আমি শেষ করছি। নেক্সট ক্লাসে আমরা ভূগোলের জিওগ্রাফিক্যাল ডিভিশন বা ফিজিওগ্রাফি অফ ইন্ডিয়া যেটা, সেটা আমরা পড়বো। আজকে এখানে শেষ করছি। সবাই ভালো থাকবে, টাটা।